করতে এসেছিল, মিলিটারি রিকুইজিশন করতে এসেছিল। এটা খুব ইন্টারেস্টিং, জানেন তো? যুদ্ধের সময় মিলিটারি বাড়ি তো রিকুইজিশন করতে পারে, তো গভর্নমেন্টের ক্ষমতা আছে, আপনার বাড়িও রিকুইজিশন করতে পারে। তা যেহেতু রাইট টু প্রপার্টি। হ্যাঁ, না, আর দ্বিতীয় কথা, যুদ্ধের সময় একটা ইন্টারনাল এমার্জেন্সি মতো হয়ে যায়, তখন তো অনেক কিছুই করতে পারে। এই যে আপনাকে যুদ্ধ হলে যে বলা হবে যে জ্বালা বন্ধ করে দিন বা আলো নিভিয়ে দিন, এমনিতে তো কেউ এসে বলতে পারে না যে আপনি আলো নিভিয়ে দিন, কিন্তু যুদ্ধের সময় বলতে পারে, কারণ ইন্টারনাল এমার্জেন্সি কতগুলো স্পেশাল পাওয়ার তো গভর্নমেন্টকে দেয়। তা বাড়ি রিকুইজিশন করতে এসেছিল, তা সেটা নাকি অবনীন্দ্রনাথ খুব মজা করেছিল। অবনীন্দ্রনাথ বলেছিলেন, হ্যাঁ এই তো বাড়ি দেখে নিন, এই তো পচা পানা পুকুর, একবার গায়ে লাগলেই ম্যালেরিয়া হবে, এই মশা বনবন করছে, আমি এখানে আসার পর থেকে সেই যে আমাশায় ভুগছি, আর সারলো না, আর এই জীবনে সারবে না, এই বাড়ি যে নিচার নিন, এরকম সব বলেছে। একত্রিশ আছে। এই বইটার না আমি লিখে রাখিনি, আমি বইটা সাহিত্য পরিষদে পেয়েছিলাম। এই বইটাতে কিছুটা আছে শেষ জীবনে অবনীন্দ্রনাথের এই কথা, বা কিছু কিছু ওনার উক্তি আর কি, কেউ একজন শুনেছিলেন, লিখেছেন আর কি। শেষ জীবনটা শরীরটাও ভেঙে গেছে স্ত্রী মারা যাওয়ার পর, সব মিলে খানিকটা তিক্ত, বিরক্ত। যদিও সেই মজলিসি মেজাজটা যায়নি, সেটা কোনোদিনই যায়নি, কিন্তু মানে মানুষটা দশা দেখে বেশ লাগা হয় আর কি, মানে করুণ মনে হয়। এবং আর কেউ প্রায় নেই আর কি, মানে মোহনলাল তো চাকরি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, উনি তো ইন্ডিয়ান জুটের অ্যাসোসিয়েশনের ছিলেন, খুব বড় পোস্টে ছিলেন মোহনলাল। আর অলোক ঠাকুর মানে ছেলেও বোধহয় এতে চলে গিয়েছিল, বাইরে চলে গিয়েছিল। আর আরেক মেয়ে সুজাতা, তার বাড়ি তো ছিল পার্ক সার্কাসে। না, আমি একটু ভুল বলছি, সুজাতা এর মেয়ে, গগনেন্দ্রনাথের মেয়ে। কারণ এটা আমি ওই 46-এর দাঙ্গায় করার সময় ওই এটা পেয়েছিলাম। সুজাতা দেবীর একটা বই আছে গগনেন্দ্রনাথকে নিয়ে। সুজাতা দেবী গগনেন্দ্রনাথের মেয়ে, মানে গগনেন্দ্রনাথকে নিয়ে, এবং সেই সূত্রে ঠাকুরবাড়ির অবনীন্দ্রনাথ বা অন্যান্যদের নিয়ে একটা বই আছে। সেই বইটা আমি করেছিলাম, বইটা ভালো। সেই বইটাতে আছে যে 46 রায়টের সময় গগনেন্দ্রনাথের অনেক ছবি নষ্ট হয় আর কি, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। ওরা যা হোক করে কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু ছবিগুলো সরাতে পারেনি। মানে আমার পরে একটা লেখার ইচ্ছে ছিল যে কালচারাল লস আর কি, একটা বড় কমিউনাল ভায়োলেন্সে, মানে হিউম্যান লসের সঙ্গে সঙ্গে কালচারাল লস কী কী হয়। যেমন মেছুয়া বাজারে যে মুসলমানদের যে পুঁথির দোকান ছিল, যেটা আপনি লেখা খুব সুন্দর পাবেন, মজা করে লেখা আছে, জসিমউদ্দিনের ঠাকুরবাড়ির আঙিনায় বলে একটা বই আছে না, খুব সুন্দর বই। হ্যাঁ, ওটা বিশ্বভারতীরই বই, ঠাকুরবাড়ির আঙিনা। এখন কি পাওয়া যায় কিনা আমি জানি না। তাতে ওই অবনীন্দ্রনাথ ওই শেষ জীবনে যখন এই পুঁথি লিখছেন নানা রকমের, তখন উনি ওই মুসলমানি পুঁথি কিনে বেড়াতেন। তা মেছুয়া বাজারে, মানে এখনকার কেশবচন্দ্র সেন স্ট্রিট যেটা আর কি, ওইখানে ছিল পুঁথির দোকান আর কি। অ্যাকচুয়ালি মুসলমানদের প্রেসগুলো সব ওইখানেই ছিল আর কি, এখন আর প্রায় কিছুই নেই। আমি একবার গিয়েছিলাম ওই মহাজাতি সদনের উল্টো দিকে, ওইখানে একটা শেষ যে দোকানটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এইগুলো সমস্ত পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মানে 46 রাইটস এগুলো পুড়িয়ে দেওয়া হয়। অবনীন্দ্রনাথ ওখানে যেতেন, জসিমউদ্দিনকে বলতেন, চলো জসিমিয়া, তোমাদের মুসলমানি কেতাব দেখে আসি। এবং সেই তারা খুব খাতির করে অবনীন্দ্রনাথকে বসাতেন। এইসব মজার গল্প আছে। কত লাইব্রেরি হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। যেমন আমি একবার একটা রামমোহন ফাউন্ডেশনের একটা কাজ করেছিলাম কলকাতার কয়েকটা পুরনো লাইব্রেরি নিয়ে। এটা করতে গিয়ে আমি এটা পেলাম আর কি, আপনি যদি মোহাম্মদ আলী পার্কের মানে পিঠ দিয়ে সামনের দিকে তাকান, তাহলে উল্টো ফুটে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে দেখবেন নানা দোকানের মাঝখানে একটা সাইনবোর্ড রয়েছে, মলিন শহীদ লাইব্রেরি। এই শহীদ লাইব্রেরি বহু পুরনো। শিবরাম চক্রবর্তী ঈশ্বর পৃথিবী বা ভালোবাসায় শহীদ লাইব্রেরির কথা আছে, যে একটা সময় যখন শিবরামের দুপুরবেলাটা সময় কাটতো না, শহীদ লাইব্রেরিতে বসে বসে বই পড়তেন। এটা বহু পুরনো লাইব্রেরি। এই লাইব্রেরিটা কিন্তু ওই সময় বন্ধ হয়ে যায়, মানে এত গণ্ডগোল। মানে ওই কলাবাগান বস্তি, মোহাম্মদ আলী পার্ক, ওই অঞ্চলটা তো মূলত মুসলমান অধ্যুষিত, এবং এটা ভীষণ গণ্ডগোলের এলাকা ছিল। তারপর
48 সালের পর নির্মলচন্দ্র চন্দ্র আর কি, মানে প্রতাপচন্দ্রের বাবা, উনি কিছু টাকা পয়সা দিয়ে লাইব্রেরিটাকে আবার করেন, খোলাবার ব্যবস্থা করেন। লাইব্রেরিটা খোলে, কিন্তু মেম্বারশিপ আর করা যায় না, কারণ বাঙালি হিন্দু যারা ওখানকার মেম্বার ছিল তারা মিনওয়াইল সবাই ওই পাড়া ছেড়ে বাড়ি বেঁচে চলে গেছে। মানে 46 রাইটের পর তো এরকম একটা অদ্ভুত ধরনের মাইগ্রেশন হয়, যেমন গার্ডেন রিচ অঞ্চলের হিন্দুরা পার্মানেন্টলি চলে যায়, তেমনি শ্যামবাজারের মুসলমানরা চলে যায়, তারা কিন্তু ফিরে আসেনি। আমাদের ভবানীপুরে কিছু মুসলমান বস্তি ছিল, কিন্তু একটা বড় অংশই চলে যায়, তারা এই রাজারহাট কি এই রাজাবাজার কি পার্ক সার্কাসে কি মেটাবুরি চলে যায় আর কি। মানে এই যে কলকাতার মানে ডেমোগ্রাফিটা পাল্টে গেল, ডেমোগ্রাফিক প্যাটার্নটা পাল্টে গেল। তারপর আমাকে আমার এক ওই বন্ধু আছে, আপনি হয়তো পড়েছেন ওর লেখা, দিলীপ প্রসাদ ঘোষ, সিনেমা নিয়ে লেখে, ও কয়েকটা ভালো বই এও করেছি, এডিটও করেছি। দেবী আমাকে এক বলেছিল একটা, এই মুহূর্তে আমি নামটা ভুলে যাচ্ছি, একটা কোন স্টুডিও আর কি, মানে যারা কলকাতার মানে পুরনো ফটোগ্রাফির যেসব স্টুডিও আছে তার মধ্যে অন্যতম, এখন আর সেটা নেই, তাদের যে সংগ্রহ ছিল আর কি, নানান ধরনের পুরনো কলকাতার ছবি বা আপনার সেই আমলের বিখ্যাত ব্যক্তিদের ফটোগ্রাফ, সে সমস্ত করে শেষ হয়ে যায়। কারণ ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, তখন তো নিজের প্রাণ বাঁচাতে বেরিয়ে গেছে, বা বড় যে হয়তো একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছে, আর তো কিছু নিয়ে যাওয়ার উপায় নেই, সমস্ত নষ্ট হয়ে গেছে। আপনি প্রকাশ কর্মকারের বাবা, প্রকাশ কর্মকারের বাবার নাম যেন কি ছিল বলছে, হরেন্দ্রনাথ কর্মকার, তার তো বাগমারিতে, এই যে মানিকতলা বাগমারিতে তোরা থাকতেন, এবং ওর যে নিজের যে স্টুডিও, অ্যাকচুয়ালি ওর বাবার কোনো ছবি আর পাওয়া যায় না, কারণ গোটা স্টুডিওটা মুসলমানরা জ্বালিয়ে দিয়েছে। প্রকাশ কর্মকারের নিজের যে স্মৃতিকথা আছে তাতে এটা আছে। আর একটা কোন ছোট পত্রিকা একটা ওই প্রকাশ কর্মকারের বাবাকে নিয়ে একটা সংখ্যা বের করেছিল, সেটা আমার কাছে আছে, মানে খুঁজে বার করতে হবে পাতলা করে। তাতে ওরা একটা কি দুটো ছবি ছাপতে পেরেছিল কোনো রকমে জোগাড় করে আর কি, আর কোনো ছবি পাওয়া যায় না। অথচ ওনার দুই স্ত্রী ছিল, মানে প্রকাশ কর্মকারের মা এবং প্রকাশ কর্মকার যাদের ছোটো মা বলতেন আর কি, দুই স্ত্রী নিয়ে থাকতেন। এবং সেই আমলে নুড স্টাডি করার জন্য উনি একটা আলাদা ঘর তৈরি করেছিলেন। তখন তো গভর্নমেন্ট আর্ট কলেজে নুড স্টাডি অ্যালাউ করা হতো না, এখনও বোধহয় অ্যালাউ করা হয় না, কিন্তু আমি জানি না এখন শিল্পীরা হয়তো অন্য কোনো, এখন তো অনেকের নিজের বড় স্টুডিও আছে বা ইত্যাদি। কিন্তু উনি কিন্তু সেই আমলে, যে আমলে মানে কলকাতায় কোনো শিল্পী নুড স্টাডি করতে পারতেন না, সেই আমলে উনি কিন্তু একটা নিজের ঘর তৈরি করে নুড স্টাডি নিজে করতেন, বা কোনো শিল্পী যারা ওর ঘনিষ্ঠ তারা ওইখানে সেই নুড স্টাডি করতে পারতেন, সেই সমস্ত বয়ে যায়। প্রকাশ কর্মকারের আত্মজীবনীটা সেদিক থেকে মূল্যবান, মানে লেখাটাও বেশ ভালো। তাতে প্রকাশ কর্মকারের নিজের জীবনের নানা রকমের মানে বহেমিয়ানিজম ইত্যাদি সব এসব কথা আছে। না অত নয়, 150 নাও। হ্যাঁ 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 আচ্ছা। আমার সকাল থেকে ভয় করে, আবার মানে কোনো একটা ছোটোখাটো একটা ব্যাপারে যদি যেতে হয়। মানে আপনি জানেন এই ফ্ল্যাট কেনার সময় মানে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এই হাউজিং বোর্ডে দৌড়দৌড়ি করতে, কারণ একটা সহজ জিনিস, একটা সেটা কিছুতেই ও টেবিল সে টেবিল পাগল করে দিয়েছিল। তারপরে ধরুন স্কুলে আর একটা সুবিধা আছে, যেটা আমাদের ওখানকার হাসপাতালে অভিজ্ঞতা আমার হয়েছিল, কোঅর্ডিনেশন কমিটি, বিরাট ফিল্ড ওখানে কোঅর্ডিনেশন কমিটি,
তারা অফিসের মধ্যে একবার তাণ্ডব চালিয়েছিল, হ্যাঁ, আচ্ছা আমার অফিসের মধ্যে আমার প্রেজেন্সে। এবং সেই ঘটনাটার জন্য আমি ইন নো ওয়ে রিলেটেড, হ্যাঁ সম্পূর্ণ একটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের অফিসের মধ্যে দুজন স্টাফের সাথে তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নিয়ে গন্ডগোল, সেখানে আমি কোনো ভূমিকাই নেই। সেইটা নিয়ে একদম মানে জাস্ট মানে এসে এসে চেয়ার টেবিল উল্টে দিয়ে, অ্যাটেন্ডেন্স খাতা উল্টে দিয়ে হ্যাঁ চূড়ান্ত একেবারে মানে চালিয়েছিল, হ্যাঁ। তারপরে ওরা মানে ওরা এটা দেখালো যে আমার ওপর প্রেশার ক্রিয়েট করছে। তারপরে যেটা হলো, ওরা ভেবেছিল ওদের প্রেশারের উপরে ইল্ড করে যাবে, উল্টোটা হলো। ওরা আমাকে বলেছিল আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশান দিতেই হবে, কারণ সে একটা সময় কোঅর্ডিনেশন কমিটি করতো, পরবর্তীকালে সে কোঅর্ডিনেশন কমিটিটা ছেড়ে অন্য কোনো সংগঠন করে, কিন্তু তলায় তলায় কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে তার একদম অসদ্ভাব নেই, অন্য জায়গায় সে মেনটেন করে। সেই লোকটাকে আইসোলেট করার জন্য ওরা আমার ওপর প্রেশার ক্রিয়েট করে ওইসব তাণ্ডব নৃত্য করলো, করে টোরে বললো যে আপনাকে ওর এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। ওরা ভেবেছিল আমি বোধহয় ব্যবস্থা নিতে পিছিয়ে যাব। আমি যেই হ্যাঁ করে দিলাম, এবার ওরা গেল মুশকিলে পড়ে। আমি বললাম হ্যাঁ ব্যবস্থা নিচ্ছি তো, এই তো আমি এবার শোকস করবো, এবার আমি চিঠি ধরাবো। তখন বলছি দাঁড়ান, আপনি করবেন না, আমার একটা কথা বলে আসি, হ্যাঁ কথা বলে আসি, যান কথা বলে আসুন, কোথা থেকে কথা বলে আসি। 2 দিন সময় নিন, 7 দিন সময় নিন, 10 দিন সময় নিন। 10 দিনের মাথায় আমি বললাম আমি কি হলো বলুন, আমি তো আটকে রেখেছেন, আমি তো আবার করবো, আমি তো চিঠি তো তৈরি হয়ে গেছে, আমার সই করবো। তখন বলছে না বুঝলেন তো, অফিসের মধ্যে একটা স্টাফের ক্ষতি হয়ে যাক, এটা কোনো কোঅর্ডিনেশন কমিটি তো চায় না, কারণ তারা তো আপনাদের লিখিত দিতে হবে, কারণ আপনাকে লিখিত আন্দোলন দিয়েছে, লিখিত দিন, কারোর থেকে লিখে আনেন, লিখে দিয়ে দিল আমার যে আপনি এটা বন্ধ রাখতে বলছি, আমরা এটা চাই না, আমার থেকে আর ঘাটাইনি। এগুলো স্পেস, কিন্তু সেটা ভীষণ ভীষণ অসভ্যতা। আপনি অসভ্যতা স্ট্যান্ড করতে পারবেন না না আমি অসম্ভব। ঘরের মধ্যে ঢুকে নাচানাচি, চিৎকার, গালি গালাজ, চেয়ার উঠে দিচ্ছে দিচ্ছে, চুপ করে বসেছিলাম, কিছু করি না। আমি আমার জীবনে হয়েছে মানে হায়ার সেকেন্ডারিতে কড়া ইনভিজিলেশন দিয়েছিলাম বলে ছুরি দেখিয়েছিল, সেটা হয়েছিল। বাড়িতে কাউকে বলিনি, অনেক পরে বলেছি, চাকরিটাকে ছেড়ে দেওয়ার পর বলেছি। বাড়িতে বললে ওরা ভীষণ চিন্তা করবে, তখন মেয়েও বেশ ছোট। সেসব হয়েছে। আর ওই স্কুল অথরিটির এগেনস্টে আমি গিয়েছিলাম বলে আমাকে কংগ্রেসের ছেলেরাও মারবে বলে ভয় দেখিয়ে গেছে, সিপিএমের ছেলেরাও মারবে বলে ভয় দেখিয়ে গেছে, সেগুলো আমি ফেস করেছি। সেগুলো আমার একটা সময় অভিজ্ঞতা হয়েছে। বা মানে আমাদের স্কুলটা আসলে মানে ভিআইপি রোড থেকে খানিকটা ভেতরে ঢুকে যেতে হতো আর কি। ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটা নানা রকমের অসভ্যতা, যেটা এমনিতে ছাত্ররা কখনোই করতো না, পাড়ার ছেলেরা। সেটা যে তাদেরকে যে এ করা হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। যেমন এই যে আপনি আমাকে বললেন যে অ্যাটেম্প টু মার্ডার, একবার একটা অভিজ্ঞতা আমার হয়েছিল, এবং সেটা আমার ধারণা যে এ করা হয়েছিল। ছেলেদের সঙ্গে বছরে একবার ক্রিকেট খেলা হতো স্যারেদের। আমি ভালো খেলতে না পারলেও প্রতিবারই নামতাম, এবং আমি খুব উৎসাহী ছিলাম এই ব্যাপারে, মানে আমাকে নিয়ে খুব মজাও হতো আর কি। একবার একটা ছেলে ফুল টস বল এমনভাবে করলো যে বলটা একেবারে আমার বুকে এসে লাগলো। মানে আমি কিন্তু সত্যি সত্যি অসুস্থ হয়ে যেতে পারতাম, মানে অসুস্থ আমি সাময়িক হয়ে গিয়েছিলাম, তারপর আমি খেলতে পারলাম না, আমি কোনো নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছিলাম না, এবং প্রচণ্ড যন্ত্রণা। সেদিন আবার জানেন তো, সেই আপনার মনে আছে কিনা জানি না, এটা আমি কোন সময়ের কথা বলছি, এটা অনেক আগে, মানে 89-90 এরম সময়ের কথা। তখনই এশিয়ান পেন্টস সারা রাত ধরে একটা গানের অনুষ্ঠান করতো। এশিয়ান পেন্টস কয়েক বছর করেছিল। 5 টাকা টিকিট, 5 টাকা টিকিটে আপনি ভীমসেন যোশী, গিরিজা দেবী, অজয় চক্রবর্তী সব শুনতে পাচ্ছেন। 3-4 বার করেছিল, আমরা গিয়েছিলাম, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতো। সেদিন সেটা আছে, মানে আমি স্কুল থেকে বাড়ি এসে জামা কাপড় পাল্টে আপনি গিয়ে কিছু খেতে নিয়ে আর কিছু খাবার সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। বোধহয় সন্ধ্যে 7টা-8টা থেকে শুরু হবে, হোল নাইট চলবে আর কি। আমরা পরপর কয়েকবার গিয়েছিলাম। সেটি কী এবং এইটা আমার ধারণা ওই সময় থেকে স্কুলের সঙ্গে আমার ঝগড়াটা শুরু হয়, যে ওই ছেলেটাকে যে নেসেসারিলি কেউ বলেছিল বা ওর কি স্বার্থ ছিল আমি জানি না, কিন্তু ওইটাকে ডেলিভারিটলি মানে আমাকে মানে আহত করবে বলে, জখম করবে বলে এটা করেছিল। কারণ যেটা হলো যে তারপর কিন্তু ছেলেটা আমার দিকে চোখ তুলে এ করতে পারতো না, তাকাতে পারতো না, এবং আমি সন্দেহ করলেও আমি ওর সঙ্গে আমার ব্যবহারে কখনো এ করিনি, কোনোরকম মানে সেটা প্রকাশ করিনি, আমি ওর সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবহার করতাম।
কিন্তু ছেলেটা বোধহয় পরে ভীষণ অনুতপ্ত বোধ করেছিল, আমার মনে হয়েছিল। মানে ওকে কেউ একটা তাতিয়ে দিয়েছিল বা কিছু করেছিল, কামিয়ে দিলে ওর কি ইন্টারেস্ট থাকতে পারে। প্র্যাকটিক্যালি আমার সঙ্গে অথরিটির যে ঝগড়া, সেটা তো তার মধ্যে আমার নিজের কোনো ইন্টারেস্ট নেই। মেনলি স্কুলের অ্যাটমসফিয়ার, ছাত্রছাত্রীর যে সমস্যা, এগুলো নিয়েই, যে টাকা নষ্ট হচ্ছে, টাকা অপচয় হচ্ছে ইত্যাদি। কিন্তু যেটা হয় আর কি, যে ওই হেডমাস্টারও খুব করলো, আর অ্যাডমিনিস্ট্রেটর যে লোকটা ছিল আর কি যাদবপুরে, প্রফেসর, নামেই প্রফেসর, কোনোদিন যেত না, এক নম্বরে বদমাইশ লোক আর কি, পার্টি বসিয়ে দেওয়া লোক আর কি। ওই সে তারা করলো কি, পাড়ার ছেলেদেরকে তাতিয়ে দিল আর কি, পাড়ার ছেলেদেরকে তাতিয়ে দিল। ওইটা আমি কয়েক বছর খুব যন্ত্রণা ভোগ করছি, কিন্তু তখন আমি চাকরি ছাড়িনি। এটা আমার একটা জিদ ছিল যে আমি ভয়ে চাকরি ছাড়বো না। যখন সব মিটে গেল, সে অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা তাড়াতে সক্ষম হলাম, লিটারালি তাকে তাড়ালাম। তারপর নতুন অ্যাডমিনিস্ট্রেটর এলো, সে ভালো লোক, বুড়ো মানুষ। স্কুলে আপাতভাবে একটা শান্তি ফিরে এলো, শান্তি বলবো, তার বেশি কিছু নয়। কারণ ওয়ার্ক কালচার একবার নষ্ট হয়ে গেলে চট করে ফেরে না। একটা ইনস্টিটিউশনে একবার যদি ওয়ার্ক কালচার ভেঙে যায় না, আর রেস্টোর করা খুব মুশকিল হয়ে যায়। এইটার পর 1.5 বছর কেটে যাওয়ার পর আমি তখন বললাম এবার আমি চলে যাচ্ছি। আমার মনটাই ভেঙে গেল, আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আমার এমনিতে এডুকেশন সিস্টেম নিয়ে আমি ডিসগাস্টেড হয়ে গেছি। যা হোক, তো ওই ইনস্টিটিউশনটা নিয়ে একরকম ছিলাম, সহকর্মীদের সঙ্গে মিলেমিশে। কিন্তু সহকর্মীদের যে আচরণ দেখলাম, আমার সঙ্গে যে ব্যবহার করা হলো, সমস্তটা মিলে আমার মন নেই। ফলে এই চাকরিটা মন না থাকলে ঠিক করা যায় না। একেবারে নিরাসক্ত হয়ে শিক্ষকতার কাজটা করা যায় না, আমার আর সেটা নেই বলে তখন ছেড়ে দিলাম। মানে সব থেকে যেটা খারাপ সময়, ক্রিটিক্যাল পিরিয়ড যেটা, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম সত্যি আমার কোনো ভুগতে হয়নি, যে ব্যক্তি হিসাবে এই পুরো রিস্কটা কিন্তু আমাকে ব্যক্তি হিসাবে দিতে হয়েছে। এবং টিচাররা, সহকর্মীরা খুব আমাকে যে করেছে তা নয়, তারা অনেকে বলেছে না আপনি যান, আপনি থানায় গিয়ে ট্রাই করে দিয়ে আসুন, কমপ্লেন করে দিয়ে আসুন। আমি বলছিলাম এটা করবো না, কারণ পাড়ার যে ছেলেরা আমার এটা করলো, তারা আমার ছাত্র সময়, এবং 1-2 জন আমার প্রাক্তন ছাত্র আছে যারা সামনে আসেনি, কিন্তু ওই দলের পিছনে ছিল, আমি দেখেছি। তা আমি আমার নিজের ছাত্র সম বা প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করতে যাব, মানে কমপ্লেন করতে যাবো, এটা আমি বলি করবো। তারা আমার মাথাটা আমাকে আমাকে আমি তখন বলেছিলাম যে দেখুন, কিছু কিছু চাকরি আছে, যেমন সরকারি হাসপাতালে ডাক্তারদের অনেক সময় মার খেতে হয়। কিছু কিছু চাকরি তো আমরা ধরেই নিই, এটা আমাদের অকুপেশনাল হ্যাজার্ডের মতো। সরকারি হাসপাতালে ডাক্তাররা রোগী মরে গেলে, যেমন ডাক্তারের অবহেলাতেও রুগী মরে যায়, তেমনি আবার শেষ মুহূর্তে, মানে টার্মিনাল স্টেজে রুগীকে নিয়ে এসে মরে গেল বলে ডাক্তারকে দুঘা মেরে দিল, এটাও তো হয়। দুটোই তো সত্যি। আর ডাক্তারের বহু ক্ষেত্রে কিছু করারও থাকে না, কারণ হাসপাতালে কোনো সেরকম কোনো অ্যামিনিটি নেই। ফলে কী করবে সে ওরকম একটা কেসে? তা ওই রকম, তা আমি তখন আমি বলতাম, আমি ব্যাপারটাকে সেইভাবে দেখছি যে কয়েকটা ধরনের চাকরি আছে যেখানে এরকম, এটা আমি অকুপেশনাল হ্যাজার্ড হিসেবেই দেখছি। কারখানায় কাজ করতে গেলে যেমন হেলথ হ্যাজার্ড হয়, এটা এরকম, আমি দরকার হলে মাপ খাবো। এখন ইনভিজিলেশন, আমি বলেছিলাম তাহলে আমাকে ইনভিজিলেশন দেবেন না, আমি বেঁচে যাই। আমি ইনভিজিলেশন একদম ভালো লাগে না আমার। ওই 3 ঘন্টা ধরে পাইচারি করে গোয়েন্দাগিরি করা আমার একদম ভালো লাগে না। আমি চাই না। কিন্তু যদি আমি ইনভিজিলেশন আমি দিতে যাই, তাহলে আমার সামনে কেউ টুকরিটা ঘটতে বলে। আমাকে যদি এমনি জিজ্ঞেস করেন, আমাকে সেমিনারে বলতে পারলো, আমি বলবো আমি পরীক্ষা ব্যবস্থা বিশ্বাসই করি না। এই পরীক্ষা সবাইকে পাশ করে দেওয়া উচিত, কারণ গোটা জিনিসটা বোগাস। কি আবার হলো বাড়ি না? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, হ্যাঁ তাহলে আপনি ছুটি নিয়ে নিন। শরীর যখন খারাপ, এতটা যখন আসতেই হবে, তাহলে আর সেটা তাহলে ছুটি নিয়ে নিন। ছুটি আছে, ছুটি নিন। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আমি এমনিতে আমি মনে করি সবাইকে বাবা পাশ করে দেওয়া উচিত, কারণ পরীক্ষা ব্যবস্থাটা তো বোগাস, একটা মোস্ট আনসাইন্টিফিক একটা সিস্টেম, যা কোনো মানে নেই।
কিন্তু যখন আমাকে এই সিস্টেমের মধ্যে কাজ করতে হচ্ছে, এটার জন্যই আমাকে মাইনে দেওয়া হচ্ছে, তখন আমি এটা এখানে এরকম আনফেয়ার প্র্যাকটিস আমার চোখের সামনে আমি হতে দেবো না। এটা আমার একটা প্রফেশনাল ইন্টিগ্রিটি প্রশ্ন। থিওরিটিক্যালি আমি অনেক রকম বিশ্বাস করতে পারি, কিন্তু আফটার অল আমি তো এটাকে মেনে নিয়েছি, চাকরিটা করছি এবং মাইনে নিচ্ছি। ফলে আমাকে দিলে আমাকে দেওয়া ভালো, সে আমাকে মারবে। মানে আপত্তিটা উঠলো আমার সঙ্গে, যে অনেক সময় একটা ঘরে দুজনকে দেওয়া হতো, সে আপত্তি উঠলো যে ম্যানেজিং বড্ড বেশি কড়াকড়ি করছে। হ্যাঁ, ওরা তো কোনো আওয়াজ করছে না, মানে হয়েছেই তো কিছু হচ্ছে না। এখনকার সিস্টেম যেটা হয়ে গেছে, যে আমি দেখলাম আর কি, মানে আমাদের আমলে যেমন একটা হুল্লোড় মারামারি হতো আর কি 70 দশকে, 80 দশকে এসে দেখলাম যে ওটা ব্যাপারটা নিঃশব্দে হয়, কোনো হইচই নেই, এবং সবাই মেনে নিয়েছে যে ওটা তো হবেই, কোনো রকম বাইরে থেকে কোনো গণ্ডগোল যেন না হয়। এবং বোর্ডের যেদিন লোক আসবে সেদিন আগে থাকতে কিছুক্ষণ আগে এসে বলে দেওয়া হবে এই বোর্ডের লোক আসছে, আমার কাছে কেন এটা করতে যাও কেন? তার মানে এতক্ষণ পর্যন্ত তার মানে সামথিং আনফেয়ার ওয়াজ গোয়িং অন। এবং এখন যেহেতু বোর্ডের সুপারভাইজার এসছে বলে তো তোমরা বি অ্যাওয়্যার, এটা আমি করবো কেন? এটা তো আমার কাছে অত্যন্ত অসম্মানজনক ব্যাপার। এখন এটা আমি দেখলাম যে এভাবে আমি কাউকে সঙ্গী পেলাম না, সকলেরই বক্তব্য সব ঝামেলা যাওয়ার দরকার নেই। এখন তাদের মধ্যে যারা প্রবীণ শিক্ষক, তাদের অবস্থাটা আমি বুঝি। তারা 70 দশকের ওই মানে টার্মোয়েলের পিরিয়ডে তাদের শিক্ষকতা করতে হয়েছে, প্রাণ হাতে নিয়ে স্কুলে আসতে হয়েছে, বা তারা নতুন করে ঝামেলা চাইছিলেন না, তাদের অবস্থাটা আমি বুঝতে পারি। কিন্তু যারা আমার সমবয়সী বা এমনকি আমার থেকে ছোট, তারা তো সেই অবস্থার মধ্যে দিয়ে যায়নি। তাদের তো সেই স্পিরিটটা থাকা উচিত যে নয় কি কেন, কোথায় কী হচ্ছে আমার জানার দরকার নেই, আমাদের স্কুলে আমরা এটা হতে দেবো না। কিন্তু আমি দেখলাম সঙ্গী পাওয়া গেল না আমার সঙ্গে। বললাম যে মনটা ভেঙে গেল যখন দেখলাম যে এখানে কাউকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আর থেকে কোনো লাভ নেই। আর ওভারঅল এডুকেশন সিস্টেমটাই আমার ভালো লাগছিল না, পার্টিকুলারলি ইংরেজি নিয়ে যে চ্যাংরামিটা হচ্ছিল আর কি, মানে একবার এটা একবার ওটা সেটা পাল্টানো, যে বইটা তৈরি করা হলো তার কোনো মানে নেই, সেটা পড়ানো যায় না। ফলে আমার এমনিতেই কোনো রকম ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আমি মানে 15 বছর যদি মানে শিক্ষকতার চাকরিটা আমার 15 বছর, তার আগে অন্য চাকরি করেছি। 15 বছরের মধ্যে 12 বছর আমি বেশ ভালো করে মন দিয়ে পড়িয়েছি, শেষ 3 বছর আমি একদম ভালো একদম ভালো। এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ভালো না লাগা নিয়ে দীর্ঘদিন শিক্ষকতা করা যায়, ব্যাংকে চাকরি করা যায়। যে ঠিক আছে, খাতা সই করতে বলছে করে দিচ্ছি, অঙ্ক মিলিয়ে দিতে বলছে মিলিয়ে দিচ্ছি, কিন্তু শিক্ষকতার তো আফটার অল একটা হিউম্যান রিলেশনশিপ আছে না। এবং সেখানে যদি আমার নিজের মনটাই না থাকে, তাহলে কিন্তু আমি ছাত্রদের প্রতি অবিচার করবো অকারণে, যেটা শেষের দিকে হচ্ছিল মাঝে মাঝে। আমি বড্ড বেশি রেগে যাচ্ছিলাম, যেটা এমনিতে আমার নয়, আমার সঙ্গে ছাত্রদের সম্পর্ক কখনোই সেরকম নয়। কিন্তু আমি আসলে ভেতরে ভেতরে সবসময় তো ইরিটেটেড হয়ে আছি। এই টেনশনটা কিন্তু মানে সরকারি চাকরিতে অনেক বেশি, অনেক বেশি। আমি তো কিছুই ভোগ করিনি, এবং আমি তো খানিকটা ইনভাইট করেছি। আমি যদি অথরিটির এগেনস্টে না বানাতাম, অথরিটির ম্যাল প্র্যাকটিসের এগেনস্টে না বলতে যেতাম, আমাকে ঠেকাতো। রাদার আমাকে লোকে মানে স্কুলে আমাকে নিয়ে গর্ব করতো যে লেখে লেখা বেড়ে কাগজে। আমাকে তো হেডমাস্টার মশাই সেটাই চাইতেন যে আপনি সব ব্যাপারে কেন কেন থাকেন, আপনি অনেক মানে উচ্চ মানের লোক, আপনি এইসব ব্যাপারে আপনি ভাববেন না। উনি আমাকে এরকম একটা টোপ দেওয়ার চেষ্টা করেছেন, মানে আপনি তো আগে বেরিয়ে যেতে চাইলে কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করে দেবো, মানে আপনি একটা ইন্টেলেকচুয়াল লোক। কিন্তু আমি, আমার কথা হচ্ছে আমি যখন চাকরিটা আমি করবো, সেখানে একটা ঠিকমতো চক ডাস্টার নেই, বছরের পর বছর ব্ল্যাকবোর্ড রং হয় না, এবং সব টাকা কোথায় যায় এগুলো নিয়ে আমি বলতে পারবো না। এগুলো আমার বেসিক আমার প্রশ্ন, সেটা বলতে গেলে অথরিটির এগেনস্টে, এবং তাহলে আমি অথরিটির এগেনস্টে যাবো। আমি তো কোনোদিন ভাবিনি এসব করতে হবে। আমার একটা সিদ্ধান্ত ছিল আমি কোনোদিন কোনো ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করবো না। আমি কিন্তু করিনি, কিন্তু এতদিন আমার স্ত্রীও করে না, কোনো অ্যাসোসিয়েশন করি না, যে আমি নিজের মতো থাকবো বাবা, এবং নিজের কাজটা ভালো করে করে দেবো। এবং তার বাইরে আমার আসল একটা অন্য জগৎ আমার তার বাইরে থাকবে। চাকরিটা আমার আমি সৎভাবে করব, কিন্তু এটা নিয়ে এটাই আমার একমাত্র জগৎ নয়। আর ফলে আমাকে যেন কেউ কিছু করতে পারতো না, কারণ একদিক থেকে মানে নিজের বলে বলছি না, আমার কেরিয়ারটা খুব মানে ফ্ললেস একেবারে। মানে আপনার কোয়েশ্চেন করা, খাতা দেখা, ক্লাস নেওয়া, অ্যাটেন্ডেন্স, মানে আমি সারা চাকরি জীবনে ঘড়ি পড়িনি, জানেন তো? এই যে ঘড়িটা যেরকম পড়ি, যেটা দেখছেন, এটা আমার ফেয়ারওয়েলে পাওয়া। সহকর্মীরা আমাকে বললো যে এতদিন বাদে আমরা ওকে ঘড়ি পড়াবো,
পড়াবই, এটা আমার ফেয়ারওয়েল দিয়েছে। মানে যখন যখন আমি সত্যি কিন্তু আমি কোনোদিন মানে আমার লেট দেখাতে পারবো না। যখন আমি অনেক দূরে স্কুলে চাকরি করেছি তখনও আমার লেট হয়নি, যখন কাছের স্কুলে করেছি আমার লেট হয়। আমি বিষয় ব্যাপারে ভীষণ পাংচুয়াল, ফলে আমার এগেনস্টে কিন্তু কিছু কিছু করতে পারবে না, ছাত্রদেরকে খেলিয়ে তুলতে পারবে না, কারণ আমি ভীষণ পপুলার টিচার। মানে এক্সিস্টিং ছাত্র স্কুলে তাদেরকে খেলিয়ে দিতে পারবে না, কিছুতেই না। ফলে ওই যেটা করলো, আমার একটা ইনক্রিমেন্ট টাকা আটকে দিল, বদমাইশি করলো, এসব করে টাকা পয়সা আমার তো অনেক মেরে দিয়েছে। আমি যা পাওয়ার কথা ছিল সব পাইনি। তখন আমি আর উৎসাহীও ছিলাম না, কে হিসেব করবে, কে সেটা নিয়ে ঝগড়া করবে। আমি ছেড়ে দেওয়া মানে একদম সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়ার মতো অবস্থা। সব টাকা আমি পাইনি। সেটাই আমার ক্ষেত্রটা, আমার যে ডিরেক্টর আছেন এখানে সল্টলেকে, উনি কিন্তু মানে আমার সাথে ওনার কোনো প্রবলেমিং ছিল না, একদমই ছিল না। কিন্তু উনি সেই সময় ওই একটা গুড বুকে এসে গেছিলাম কী করে যাই না, আসলে উনি আমাকে একদিন একটা কথা বলছেন, আমি তার পাল্টাটা ওনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম। যে কারণে ওনার ধারণা হয়েছিল প্রথম দিকে উনি বললেন এই লাইনে বন্ধ করে দিয়ে নিয়ে নিন, ঠিক আছে সঙ্গে আমাকে বসলে আপনি অপেক্ষা করুন, আমি অর্ডার করে আপনাকে দিয়ে দিচ্ছি। আমাকে 1 ঘন্টা অপেক্ষা করলাম, অর্ডার হাতে ঘুরিয়ে দিন, আপনি চলে যান, ওই এলে ওকে জয়েন করতে দেবেন না। পরবর্তীকালে মামলা হচ্ছে আসছি, এখানে জমা দিচ্ছি, এসে জমা দিচ্ছি। তারপরে উনি আপনাকে ওনার এরকম একটা হয়তো কেউ ওনাকে বুঝিয়ে থাকতে পারে যে আমি বোধহয় ইচ্ছাকৃতভাবে এই লোকটাকে হ্যারাস করার জন্য এরকম একটা ফ্রেম করেছি, এরকম ধরনের ব্যাপার। কিন্তু সেরকম ধরনের ব্যাপার কিছু নয়। এবং উল্টোটাও ওনার মনে হতে পারে আমি যে করাপশনের কথা বলছি, হয়তো আমি নিজে সেই করাপশনে ইনভলভ, যে কারণে সেটাকে শিল্ড করার জন্য আমি এই লোককে ধরেছি। এটা হতে পারে, এটা ওনার মানসিকতা এসেছিল। একদিন ওনার ঘরে আমি জাস্ট 1-to-1 সিচুয়েশনে ছিলাম, আর কেউ ছিল না ওনার ঘরে। আমাকে উনি বললেন যে হ্যাঁ আপনার কেসটা তো আপনার দেখছি, মাঝে যে কাগজপত্র আসছে, আপনি কাগজপত্র জমা দিয়ে যান, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি নিজের দিক থেকে ঠিক আছেন তো? আমি ওনাকে সঙ্গে বললাম যে একটা কাজ করি, হ্যাঁ আমি কাল থেকে ছুটিতে চলে যাচ্ছি, আপনি আমার অফিসে এনকোয়ারি লোক পাঠান। হ্যাঁ রাজি আছেন? হ্যাঁ বল না আমি ওই কথা মিন করতে চাইনি। হ্যাঁ বললাম না ঠিক আছে, এটা আমার মুখে এই কথাটা শুনে তো আপনার কোনো লাভ নেই, আপনি আপনার চ্যানেলে খোঁজ নিন, আমি তো বলবোই আমি ভালো, আমি কেন খারাপ বলবো। তখন হেসে ফেলেছে, বলছে না আমি জানি, আমি কি খোঁজ না নিয়ে আপনাকে বলছি। তাহলে ঠিক আছে, তাহলে তো আর কোনো কথা নেই। ভবিত হোক আমি অসুস্থ, অপারেশন হয়েছে, সে সময়তেই এনকোয়ারিটা হলো। এটা আমার আরো গ্র্যান্ড লেগেছিল যে আমার হয়ে অন্য একজন ওখানে চার্জে আছে, আমি ছুটিতে বাড়িতে শুয়ে আছি, অন্য একজন ওখানে চার্জে আছে, তাকে আমি শুধু বলেছি ফোন করে আমার আলমারি ওই নম্বর তাকে এই সংক্রান্ত ফাইলটা আছে, তুমি প্রসিডিং যে করবেন অফিসার এলে তুমি ওনার হাতে টোটাল ফাইলটা প্লেস করে দেবে। তারপরেও সেটা আমার ফেভারে গেছে, কোথাও কোনোভাবে ঠিক। এটা সত্যি, এটা খুব ভালো একটা এক্সাম্পল যে আপনি কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছেন, এটা কেউ বলতেই পারবেন না, না। এরকম ইম্পার্শিয়াল ইনকোয়ারি হয়ে ঠিক ডিসিপ্লিনারি অ্যাকশন হয় যখন ঘটনা, তার মানে মাঝে মাঝে একটা দুটো ঘটে আর কি, সবটাই যে হাসাপ করে দেওয়া হয় তা নয়। না এটা আমার ক্ষেত্রটা হয়েছে, সেটা ভালো হলেও হয়েছে, সে তো সরকারি ব্যাপার সেরকমই, কিন্তু অ্যাটলিস্ট হয়েছে। আমারও অফিসের এই লোকটি বাদে আর বাকিরা আমার ফেভারিট ছিল। হ্যাঁ না মানে সেই না, আমি এটা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এইসব দায়িত্ব সামলে তারপর আপনি যখন বাড়ি ফেরেন, আপনি মাথা থেকে এগুলো সব বের করে দিতে পারেন না, দিয়ে আপনি আপনার নিজের কাজে বসে যেতে পারেন। সেটা কিছুটা একটু প্র্যাকটিসের ব্যাপার আর কি, হয়তো এমন সময় একটু প্রিঅকুপাইড থাকতেও হয়, যেটা কোনো কোনো বিশেষ ক্ষেত্রে। অফিসে আমার কিন্তু স্বভাবটা সেরকম বাইরে যখন এলাম, মানে এখানে যখন ঘরে ফিরলাম, তখন কিছুটা হয়তো প্রিঅকুপাইড আছে। এটা ওই সময় যখন খুব অন্যান্য ওখানকার পরিবেশটা যখন খুব টার্বুলেন্ট, তখন সেটা ন্যাচারালি সেটা বাড়িতে ক্যারিড হবেই। আপনি একদম পিসফুলি থাকা যায় বলুন তো? এখন ঠিক আছে, না এখন তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার খুব হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, মানে মানসিক এবং শারীরিকভাবে। শারীরিকভাবে তো হলোই আমার, মানে আমার আলসারের মতো হয়ে গেল, এবং কী বলবো এক ধরনের যেটা আমার এখনো আছে আর কি, সাইকোলজিক্যাল প্রবলেম আর কি, অসম্ভব ডিপ্রেশন। না ডিপ্রেশন ধরুন আমার ওই সময় ওই ধরুন 2000 সাল নয়, 2003 সাল
2003 সাল বা তার আগেও 2000 সালের পর থেকে আমারও কিন্তু একটা বিরাট ডিপ্রেশনের এপিসোড গেছে, সেটা কিন্তু মেনলি কিন্তু চাকরি ক্ষেত্রে। হ্যাঁ, সেটা না আমি কিন্তু খানিকটা শুনেছিলাম পৃথিবী আমাকে একটুখানি একবার আমার একটা স্বভাব হচ্ছে যে আমি কখনো কাউকে এসব ব্যাপারে বেশি জিজ্ঞাসাবাদ করি না। আচ্ছা আপনার বাবা কিসে মারা গিয়েছিলেন? বাবা হচ্ছে হার্টের প্রবলেম ছিল। মানে হঠাৎই না? ওয়েদার অন ট্যুর, হ্যাঁ, ওয়েদার অন অফিসিয়াল ট্যুর অ্যাট ব্যাঙ্গালোর, ও ট্যুরে চলাকালীন, ট্যুরে থাকাকালীন। হ্যাঁ। না একদিন এমনি বেরিয়ে বোঝার পৃথিবীর সঙ্গে চা খাচ্ছিলাম বাবাজাত্তরের ওখানে, তেমনি কথা প্রসঙ্গে উঠল আর কি যে আপনার বাবার মৃত্যুর কথা, যে এরকম হঠাৎ মৃত্যু। তারপর আপনার কথা উনি তখন আমাকে বলেছেন যে ও লেখে থেকে হয়তো আপনার সঙ্গে কোনো আলাপ হয়ে যাবে বা এরকম, তখন কিন্তু উনি আমাকে বলেছিলেন, তো সেটা আমি আমার মাথাতেও ছিল না। পরে যখন আপনার সঙ্গে আমার এই পরিকথার অনুষ্ঠানে দেখা হলো, সে বোধ হয় যেবার স্বদেশী আন্দোলন নিয়ে সংখ্যা হলো সেইবারই বোধ হয় আপনার সঙ্গে দেখা হলো, তার মানে 2005 কিন্তু আমার পৃথিবীর যে আমাকে সব বলে টলেছিল এটা আমার মাথা ছিল না। তখন পৃথিবী আমাকে বলেছিলেন যে, কিন্তু আমি তো পৃথিবীর সঙ্গে এসব কথা আমার হয়েছে 97-98, তখন তো না। কিন্তু পৃথিবী আপনার সম্পর্কে এটা বলেছিলেন যে আপনারা চাকরি সংক্রান্ত কোনো একটা ঝামেলার মধ্যে আছেন, সেটা কি সেটা এটা না? এটা তখন এখন এটা সেটা আপনার ভালো লাগতো না, আপনি প্রবলেম কি? রোলটাও তো আলাদা ছিল। আচ্ছা, কিন্তু কোনো একটা রোল অন্যরকম, একটা বড় অর্গানাইজেশন, হ্যাঁ সেটা আপনি একজন চাকরি করছেন, পেরিফেরাল একটা হ্যাঁ, পোস্ট, আপনার হাতে পুরো দায়িত্বটাও নেই কিছু না। আমার মনে হচ্ছে কে একটা বলেছিলেন যে এখন একটু মনটা ভালো নেই ওর, চাকরির জায়গায় চলছে, তাহলে বোধহয় আপনার ওই চাকরিটা ভালো লাগছে না বা এরকম একটা কিছু হয়তো এরকম বলেছেন। হ্যাঁ না আমি তার বিষয়ে জিজ্ঞাসা করিনি যে নানা রকম সমস্যা থাকতে পারে, আর আমি নিজে যেহেতু এত ভুগেছি, আমি যেহেতু জানি যে চাকরির জায়গায় মন ভালো না থাকার 100টা কারণ থাকতে পারে। আপনার বাবা মারা গেছেন তাহলে কত সালে? 89। আর পৃথিবীর সঙ্গে আমার আলাপ হয়েছে 97। চাকরি করেছে, চাকরি করার কয়েক মাস পরই তো হ্যাঁ। ওর চাকরিটা তো আবার প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট হয়ে গেল ওনার এজের কারণে। হ্যাঁ এটা পৃথিবী আমাকে বলেছিল। হ্যাঁ সেটা হবে, না ওর এজটা কি বাড়ানো ছিল? হ্যাঁ সেটা ছিল, হ্যাঁ ফলে ওনার পুরো 60 হয়নি, না 1 বছর মতো, হ্যাঁ ওনার একটু আগেই হয়ে গেছিল হ্যাঁ। রিটায়ারমেন্ট। ফলে ও তখন উনি ছেড়ে দিয়ে যে আমার পয়সা না হলেও চলবে কিন্তু কিছুটা হ্যাঁ। এ দরকার, এনগেজমেন্ট দরকার। সেই সূত্রে অ্যাকচুয়ালি বোধ হয় আপনি আশিসকে বলেছিলেন, আশিস করেছিলেন, একদম। উনি আমার সঙ্গে এসে প্রথমে দেখা হ্যাঁ, করেন, জানি আমি, এসে ওটাই মনে আশিসের আছে। সঙ্গে আশিসের রেফারেন্স দেন, তখন আমি সোজা একেবারে সরজিতের কাছে নিয়ে যাই। একদম, একদম। না, কিন্তু আমি ওই সময় ধরুন 2001, 2, 3 এই সময় কিন্তু বিশেষ করে 2003 এই মানে ঝপ করে বলাগড় থেকে হাসনাবাদে যখন পোস্টিং হয়ে গেলাম, তখন একটা হয় না, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ট্রান্সফার। তো সেই ট্রান্সফারটা একটা প্রচণ্ড ট্রমাটিক ছিল আমার কাছে। তো তারপর যেখানে গিয়ে পড়লাম সেখানে ওরকম একটা পরিবেশ, মানে এটা ভীষণভাবে সাইকোলজিক্যাল সেটব্যাক করেছিল, কিন্তু সেটা আমি কাটিয়ে উঠেছি। আপনি যখন আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে। আপনি আগের দিন বলছিলেন না, একটা মানে ধরুন লংলি ধরুন 3 থেকে 4 বছর কন্টিনিউয়াস গেছে, যে সেটা হচ্ছে আপনার ট্র্যাঙ্কুলাইজার না খেলে আমার হাতে লং স্ট্যান্ডিং খেয়েছে। কিন্তু এটা একটা সময় এসে আমি দেখলাম যে না, এটা তো মানে বুঝতে হবে যে এটা আলটিমেটলি এটা মানে শরীরের ওপরে একটা ক্ষতি করে। তো আমার বন্ধু আমাকে খুব সাপোর্ট দিয়েছে, অ্যাজ বিকজ ও হচ্ছে সাইকিয়াট্রিস্ট, কাজে আমাকে অনেকটা সাপোর্ট সব কিছু। ওই গৌতম বন্দ্যোপাধ্যায় না, ওই কৈশোরকের সম্পাদক, ওর নাম তো গৌতম, হ্যাঁ ডক্টর পি সাহা। ও আচ্ছা আচ্ছা। এডিটোরিয়াল আছে। তো এটা কিন্তু তারপরে ধরুন এরকম 3-4 বছর চলার পরে এখন কিন্তু আমি খুব ঠিক। এবং সাইকোলজিক্যাল কাউন্সিল মানে সাইকোলজিক্যাল এটা কেউ আমার কাউন্সিলিংও করেনি, কেউ কারোর কাছে আমি যাইও না, এটা বলতে পারেন একবার সেলফ কাউন্সিলিং। আমি সেটাতেই বিশ্বাস করি, জানেন তো, আমি সবই কাউন্সিলটা করে বিশ্বাস করি। কাউন্সিলিং বিশ্বাস করতে পারে না, মানে কাউন্সিলিংটা আসলে এফেক্ট করবে কিনা, কতটা এফিকেসিটা কতটা থাকবে, সেটা কিন্তু বিভিন্ন ম্যান টু ম্যান ভ্যারি করে। ধরুন আপনি খুব সচেতন মানুষ, তো বিভিন্ন ধরনের পড়াশোনা করেন, বিষয়ে জানেন, কাজে এখন একজন কাউন্সিলর যদি আপনাকে খুব এসে বোঝাতে চেষ্টা করে, আপনি সেটা বুঝে ফেলবেন।
আপনি যখন সেটা বুঝে ফেলবেন যে ও আপনাকে কি বলতে চাইছে, সেটা আপনিই বুঝতে পারছেন, তাহলে আর তার দরকার নেই। দরকার নেই। এটা হয়তো যারা একটু লো লো প্রোফাইল বলছে আমার সব দিক, হ্যাঁ হ্যাঁ যে নিজেকে খানিকটা কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, তার ক্ষেত্রে এটা তার ক্ষেত্রে- কিন্তু কিন্তু আমি দেখেছি, মানে আমাকে অনেকে বলেছে, কিন্তু আমি কখনো যাইনি। আমি যে নিজের মধ্যে বুঝে 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 তারপরে আস্তে আস্তে দেখলাম যে ওই সমস্যাটাকে যদি আপনাকে একটা সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা বা সমস্যাটা থেকে কী হতে পারে সেগুলো যদি আপনি ভালো করে একটু বুঝিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা নিজেই হয়ে যায়। যে কারণে আমাকে ওই সময় ডিসিপ্লিনারি প্রসিডিংস হওয়ার আগে আমার মোটামুটি সমস্ত সরকারি যত প্রসিডিং সংক্রান্ত যত বইপত্র আছে, মানে আইন কি বলছে, একটা কর্মচারী কি হতে পারে, তার কি ড্রব্যাক, তার কি হতে পারে, এগুলো আমি তন্ন তন্ন করে পড়ে নিয়েছি। বাহ। তবে বুঝে যাচ্ছি যে এটার এই কেস, এটা এই কেস, লিগাল সাইডটা এই, তার এই হতে পারে, বলে এই হতে পারে, তার ইমপ্লিকেশন এই হতে পারে। তো না ছিল আমার চিন্তা নেই, কিন্তু বুঝতে পারছি এটা এই দাঁড়ান, চাটা বসাই। বস্তিবাসী বা এরকম হ্যাঁ। ঝুপড়িবাসী, হ্যাঁ। মানে একটু মানে লোয়ার স্ট্রাটার লোকজন। হ্যাঁ। আমাদের একটা স্কিম চলছে কিশোরী শক্তি যোজনা বলে, অ্যাডোলেসেন্ট গার্ল হ্যাঁ। 14 থেকে 18 এই গ্রুপের মেয়েদের শুধু, অবশ্যই তারা খুব গরিব ঘরের আর কি, তাদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি রামকৃষ্ণ মিশনের সহযোগিতা বেলুর মঠ। তো ওর একটা পার্ট আছে অ্যাওয়ারনেস জেনারেশন, ওই ট্রেনিংয়ের মধ্যে ওরা যা ভোকেশনাল ট্রেনিং করছে বা নিচ্ছে তার সঙ্গে অ্যাওয়ারনেসের একটা পার্ট। তো এখানে আপনার সাজেশান দিতে পারবেন, মানে আপনি যদি নিজেও ক্লাস নিতে চান আপনি ক্লাস নিতে পারেন, ওপেন অফার, ওটা আমার দিক থেকেই আমি করছি। কি অ্যাওয়ারনেস বলুন? আমরা বেসিক্যালি লাস্ট যে দুটো সেশন হয়েছে সেই দুটো সেশনে ওরা ওই একটা হেলথ এডুকেশন অ্যাওয়ারনেস করানো হয়েছে, সেটা ওই লাইফস্টাইল এডুকেশন বলে যা চলছে তার একটা। আর এর বাইরে এরা সব বেসিক্যালি ড্রপ আউট, অনেকে হয়তো স্কুলেও যায় না, এদের আর কীরকম মানে অ্যাওয়ারনেস দেওয়া যেতে পারে, এটা হয়তো সেগুলো সাজেশনও চাইছি। আমি একটু একটু ভেবে দেখতে পারি, তবে কথা হচ্ছে কি জানেন তো, ভেবে হয়তো আমি এটা বলতে পারি, আবার সরকারি ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করার অনেক সমস্যাও আছে। কারণ কিছু জিনিস হয়তো আমি আনতে চাইবো যেটা সরকারি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা মুশকিল, বা হয়তো আপনি করে দিলেন আমাকে যে না ঠিক আছে আপনি কটা ক্লাস নিন, পরে হয়তো আপনাকে তার জন্য কেউ কৈফিয়ত দিতে হতে পারে যে না এইসব বিষয় নিয়ে আসার কী প্রয়োজন ছিল। আমি যেমন ধরুন যখন আমি হাইজিন প্রজেক্টে কাজ করেছি, সরজিৎ আমাকে ফ্রি হ্যান্ড দেয়, আমি পুলিশ কি করতে পারে আর কি করতে পারে না যার জন্য আমি এটা তৈরি করেছি। এটা আমাদের একটা মানে একটা টেক্সট ছিল, এটা একটা মানে কয়েকটা ক্লাসের বিষয় ছিল। পুলিশ যে রেগুলার হামলা করে রেড লাইট এরিয়ায় গিয়ে তার কতটুকু পুলিশ করতে পারে আর কতটুকু করতে পারে না, এবং ইন জেনারেল পুলিশ যে লোককে মারে বা তুলে নিয়ে যায় সে ব্যাপারে আইন পুলিশকে কতটুকু অধিকার দিয়েছে আর কতটুকু দেয়নি। একটা ছোটো এরকম সবুজ কার্ড তৈরি করেছিলাম, তাতে রেলিভেন্ট এগুলো ধারাগুলো যে আইপিসি এই অনুসারে পুলিশ এটা করতে পারে এবং এটা করতে পারে না, এবং সেটা নিয়ে আমাদের রেগুলার ক্লাস হয়েছিল। এখন এইটে সরজিৎ আমাকে কিছু করেনি, বলেনি, কিন্তু আফটার অল হাইজিন ইনস্টিটিউট তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট, এখন যে ডিরেক্টর যে সে তো কোনোদিন দেখতে আসছে না আমি কি পড়াচ্ছি, সে কোনো খেয়ালও করেনি। তো সে খেয়াল করলে সে হয়তো আপত্তিও করতে পারতো যে না আমাদের এত দূর যাওয়ার দরকার নেই, সরাসরি এটা প্রায় একটা অ্যান্টি পুলিশ ক্যাম্পেন হয়ে যাচ্ছে। এগুলো আমাদের করানোর কথা ছিল না, কারণ কেউ দেখার নেই তো, মানে ডিরেক্টর তো প্রথম কথা জানেনও না আমি কী করছি, তার সঙ্গে আমার কোনোদিন দেখাও হয়নি। কিন্তু প্রজেক্টের যে ডিরেক্টর সরজিৎ, সে তার নিশ্চয়ই আমাকে বলবার আছে, কিন্তু সরজিৎও এডুকেশনের ব্যাপারটা বলে দিয়েছিল যে না আমি তো ওই জন্যই তো তোমাকে চাইছি, তো ওটা তুমি আমি মাথা ঘামাবো না। শুধু একটাই আমার যে আমার বেশি পয়সা করি নেই বাবা, আমি বলছি আমার পয়সা করি লাগবেও না, আমার মানে তোমার প্রোগ্রামের জন্য খুব একটা পয়সা করি কিছু লাগবে না। তা এমনিতে হয়তো এটা এমনিতে এটা তো অন্যরকম অ্যাসপেক্ট। হ্যাঁ না বলছি যে এইরকম আমি না আমি আসলে না এই যে অ্যাডাল্ট এডুকেশন যেসব কাজ করেছি আর কি বস্তিতে, তাতে এই কিশোরীরাও অনেক সময় এসেছে। কিশোরী বলতে আমি বলছি যে 17-18 ড্রপ আউট, তার একেবারেই ছেড়ে দিয়েছিল, আবার নতুন করে একটা হচ্ছে দেখে এসেছে, এবং আমি করেছি। এখন এদের অন্য অ্যাওয়ারনেস আসলে কি, মানে
ভাবতে, এটা ভাবতে হবে এখন আমার কাছে না অনেক কিছু খুব সুপারফ্লুয়াস লাগে জানেন। না, আপনি মানে মানে একটা essentially হচ্ছে মানে ভাবুন, আমার পরের স্কিমটা শুরু হবে জানুয়ারি মাস থেকে। একটা ক্লাস নেবার, রেগুলার ক্লাস নেওয়ার কোনো জায়গা নেই। না, সে তো নয়। একটা হয়তো ক্লাস পাবে, হ্যাঁ। একটা ক্লাস আপনাকে দেওয়া যেতে পারে। এটা কোথায় হবে মাথা কাটে? না, এটা দুটো জায়গায় হচ্ছে। সেন্ট্রাল হাওড়াটা হচ্ছে শিবপুরে একটা সেন্টারে, আচ্ছা সারদা শিব, এটা রামকৃষ্ণ মিশনের সাথে টাই আপ করা আছে আমাদের। আচ্ছা। তো এখন রামকৃষ্ণ মিশনের আবার কিছু গোলমাল আছে, তো তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে আমাকে। হ্যাঁ ম্যানেজ করে আমি এটা করেছি। গতবারও লাইফস্টাইল এডুকেশনটা একটু ভদ্রমহিলা ওই সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন প্রফেশনালি। আমি ওদেরকে বোঝাতে পারছিলাম না যে ওই ট্রেনিং সেন্টারের যারা দিচ্ছেন আর কি মিশনে, যে আপনারা গাইনোকোলজিস্ট কেন আনছেন। অ্যাডোলেসেন্ট গার্লদের গাইনোকোলজিস্টটা আপনারা যে টার্মসে আনছেন, আমি কিন্তু হ্যাঁ। সেই টার্মসে, এদের দরকার হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সেল। হ্যাঁ কারণ এবং একজন সাইকোলজিক্যাল কাউন্সিলারই কিন্তু তার হেলথ সংক্রান্ত যে অ্যাওয়ারনেস এটাকে দিয়ে দিতে পারে। গাইনোকোলজিস্ট তার কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য, এক্স্যাক্টলি। কিন্তু অ্যাওয়ারনেস নয়। অ্যাওয়ারনেসটা তো দিক তার আগের স্টেজ। তো এখন সেটা ওই অবস্থা শেষ হয়ে গেছে একটা ফেজ। সরকারি ব্যাপার ওই রকমই হয় জানেন তো, মানে এমনি কিছু করতে চায় না সরকারি। কেন আমি বলছি যে এই সকল এনজিওরাও তো কোনো দিক থেকে আলাদা নয় ভাবনা। আমি বলছি না যে আমি খুব একটা করতে চাই না, মানে আমার মাঝে মাঝে করতে হয়, কিছু রোজগারের দরকার হয়, আর একটা যোগাযোগটা রাখতে চাই, চর্চাটা রাখতে চাই। তো চাইলে আমি এখনও করতে পারি, মানে কিন্তু আমার খুব সুবিধের লাগে না। সুবিধের লাগে না মানে বেশিরভাগ আমার প্রথম কথা সুপারফ্লুয়াস মনে হয়। ট্রেনিংয়ের নামে যেগুলো করা হয়, একটা বিস্কুট বিষয়। এই লাইফ স্কিল এডুকেশন ইত্যাদির নামে সরকার যে বইটা বার করেছে, বোগাস টাকাটা দেখিনি। একদম বাড়ি না। আমার স্কুলেও আছে তো, আমার ওই মন ফাউন্ডেশন তো একটা বই তৈরি করে ওদের সরকারকে দিয়ে, ওরা তখন খুব উৎসাহী ছিল। এটা তো সরকার নেয়নি। নাই না, আমি ওদের বলেছিলাম কিন্তু ওদের তখন ভাবলো যে না, আমরা সরকারকে খানিকটা ম্যানুভার করবো। আরে এরা যে তোমাকে কাউন্টার ম্যানুভার করতে পারে, সিপিএম কী জিনিস তোমরা জানো না। আমি বলেছিলাম যে ওদেরকে আমার স্ত্রীও তো গেছিলাম, সেও প্রথম দিন খুব বোর্ড অফ এডুকেশনের অফিসে ওদেরকে চা খাইয়েছে, আসন বসুন করেছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের সবাই মতামত তো নিতেই হবে, আর ওগুলো সবসময় বলবে। ও মানে যদি লোকটা মোটামুটি ভদ্রলোক হয় তাহলে সে এগুলো বলবে, কিন্তু বলে আসলে আপনার কোনো মত নেবে না। আর নেসেসারিলি সেই লোকটার উপরে সবটা ডিপেন্ড করছে না, কারণ তাকেও তো ওপর থেকে একটা ডিরেকশন দেওয়া হচ্ছে। সেই লোকটা যদি ইচ্ছে থাকেও কিছু করবার, ইনোভেটিভ কিছু করবার, সে নেসেসারিলি কিছু করতে পারবে না। আমি বলেছিলাম যে এগুলো করে কোনো খুব একটা লাভ হচ্ছে না। যেমন আমি লিটারেসির ব্যাপারে সরকারের একটা বাঁধা ছক আছে, তার বাইরে সরকার বেরোবে না। এখন আমার তো তখন ইন্টারেস্ট নেই সত্যি কথা বলতে। আমাকে পয়সা দিলেও আমি কাজ করবো না। এমনিতেই আমার এখন আপনি এটা এসেনশিয়ালি যে আপনার জন্য ভাবতে হবে তার কোনো নয়। যদি ভাবতে পারেন বা যদি ভাবার ইচ্ছা করে বলবেন, না হলে আমার প্রজেক্ট ওইভাবেই চলবে, আর কি করা যাবে। না, আমার এগুলো এখনো কেউ বললে এবং যে বলছে তার উপর যদি আমার একটা আস্থা থাকে আর কি, তাহলে আমার কাছে এটা এখনও একটা খুব চ্যালেঞ্জ হিসাবে আমি নিতে চাই। তা সত্যি কথা বলতে কি, দেখুন পড়াশুনো লেখালেখি আছে, কিন্তু আমি তো শুধু পড়াশুনো লেখালেখি নিয়ে থাকতে চাইনি। আমি কিছু, এবং আমি জানি রাজনীতি আমার ক্ষেত্র নয়, আমি রাজনীতি আমি করতে পারবো না। ফলে আমি কিছু ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে থাকতে পারি। আর আমি এইগুলোতেই অ্যাকচুয়ালি ইন্টারেস্ট, যেখানে মানুষের সঙ্গে একটা হিউম্যান ইন্টারাকশানের সুযোগ আছে নানা লেভেলে। এবং সেটা যে আমি প্রায় 10 বছর ধরুন চাকরি ছাড়ার পর যে আমি 10 বছর করে গেছি, এই 10 বছর এটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় অধ্যায়। আমি যে এত রকম লেভেলে পড়িয়েছি, মানে পড়ানোটা বলতে আমি টিচিং মনে করি না, মেলামেশা, আদান প্রদান। কিন্তু তারপরেও এখন যে আর যাই না খুব একটা, গত 3-4 বছর যে আর খুব একটা কিছু করি না, তার কারণ এটাও আমার কিনা মনে হয়েছে যে আর খুব একটা কিছু করা যাচ্ছে না। একটা
এটাও একটা বাধা এর মধ্যে চলে যাচ্ছে, গতের মধ্যে। কেউ কিছু করতে আগ্রহীও নয়। তা এনিওয়ে আপনি বললেন, আমার একটা মাথায় রইল, আমি যদি কখনো একটু ভাববো আর কি। আসলে এই এজ গ্রুপটা এবং বিশেষত মেয়ে তো, ফলে ব্যাপারটা একটু খুব সেন্সিটিভ, সেটা একটু ভাবতে হবে আর কি। এবং তারপর আবার সরকারি প্রজেক্ট। সরকারি মানে এইটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি যদি একটা প্রপোজাল দেন, সেটা ধরুন আমি আপনাকেই বলবো সেই ক্লাসটা নিতে, হয়তো এই প্রজেক্টে একদিন ওই প্রজেক্টে একদিন, কিন্তু ম্যাক্সিমাম ক্লাস, কারণ ওদের তো একটা ভোকেশনাল ট্রেনিং হচ্ছে, তো কোনো কিছু ট্রেড ওরা শিখছে, তার মধ্যে খুব বেশি মাথা ভারী করে দিলে তো হবে না। তো একদিন বলে তার মধ্যে ওরা আবার অ্যাওয়ারনেসের মধ্যে ওরা যে ভোকেশনাল ট্রেডটা করছে, ধরুন মার্কেটিং, তার মার্কেটিং কী করে হবে সেগুলো একটা দুটো ক্লাস নিতেই হচ্ছে। এটা তার বাইরে, এটা বেসিক্যালি লাইফস্টাইলেরই কথা, তো সেটা আপনি ভেবে নিন। আমার দিক থেকে আমি যেটা করে রাখছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সাথে যদি টাইয়া, রামকৃষ্ণ মিশনকে ব্যাপারটা খাওয়াতে হবে। সে খাওয়ানোর কাজটা আমি ওরকম করছি। 4 তারিখে আমার মহারাজের সঙ্গে মিটিং আছে, 4 তারিখ বিকেলে, মোটামুটি ওভার ফোন আমি ব্যাপারটা একটু ছড়িয়ে রেখেছি। এবারে যে ফান্ড আমার কাছেই আছে, হ্যাঁ, ফান্ডটা আমি ওদেরকে প্লেস করে দেবো, কিন্তু ওরা করছে করে একটা ফান্ড আমি ইয়ারমার্ক করে দেবো যে এই ফান্ডটা অনলি ফর অ্যাওয়ারনেস, সেই ফান্ডটা। এবং আমি মহারাজকে যেটা বলবো যে এই দায়িত্বটা আপনি আমাকে দিন, যদি আমাকে দিয়ে দেয় দিয়ে দেবে, তাহলে হয়ে গেল, আমার আর কোনো গল্প নেই। ফান্ড আমার কাছে এলো, তার প্ল্যানিংও আমার কাছে এলো, তাতে আমি দুটো ক্লাস, আপনি একটা দুটো যাই হোক, তাতে আমাকে কেউ বলারও নেই, আমার এটাকে কোনো মনিটর করার কিছু নেই, এটা আমার বুঝতে পারছি, এটা কাছে ছোট ব্যাপার। হ্যাঁ, একদম ব্যাপার, এখান থেকে আমি যেটা করবো সেটি হবে। না, এই আমার মনে হয়, যেটা আমি যখন একটু বড়দের পড়িয়েছি আর কি, যে এই বয়সের মেয়েদের তখন একটা প্রধান সমস্যা যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এখন আমি মনে করি না যে সেখানে আমার এই ওয়ার্ল্ডের ভাষা যাকে বলে নেগোসিয়েশন স্কিল, এই সমস্ত কতগুলো টার্ম আছে যেগুলো এনজিওরা পপুলারাইজ করেছে, আমি এগুলো খুব অপছন্দ করি এই টার্মগুলো। এগুলো মেনলি আসলে WHO, ইউনিসেফ এরা সব দেয় আর কি, আমাদের এখানে ওগুলো মুখস্থ বলে লোকে। আমি মনে করি না যে আমাদের খুব একটা কিছু শেখানোর আছে। একটা আমাদের সমাজে একটা মেয়ে একটু বড় হওয়ার পর থেকেই সে বুঝে নেয় যে তাকে কী করে সামলে চলতে হবে, এবং সেইভাবেই সে চলে। এই সত্ত্বেও ঘটনা ঘটে, তার পেছনে নানা রকম কারণ থাকতে পারে। ফলে ওটা নিয়ে কিন্তু নানা রকমের অ্যাওয়ারনেস ক্যাম্পে, যে ক্রাই আছে না, ক্রাই এদের সব আছে, নানা রকমের প্যাকেজ আছে সব। আমি এগুলো খুব একটা বিশ্বাস করি না, জানেন তো, যে ওরা যেগুলো দেয় আমার এগুলো মনে হয় যে ওই আপনার কি বলবো, ওই যেটা আপনি বললেন যে সচেতন মানুষকে কাউন্সেলিং করা অ্যাজ খুব একটা লাভ নেই, কারণ যেগুলো তাকে বলা হচ্ছে সেগুলো সে জানে। এটা কিন্তু আমাকে জ্যোতির্ময় সমাজকার, আমার যে বন্ধু সাইকিয়াট্রিস্ট, মানে মনের সঙ্গে আছে যদি, তো আমার অনেক দিনের বন্ধু, আমি যখন মাঝখানে একেবারে ঘুমোতে পারছিলাম না, ওই আপনার ওই পিরিয়ডটাতে 4-5, ওই 2004-05, মানে রাতের পর রাত আমি যখন ঘুমোতে পারি না, এবং আমার আরও নানা রকমের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছিল, তখন জ্যোতি আমাকে ওষুধ দেওয়ার আগে, অ্যাকচুয়ালি ওষুধ খেয়ে তো আরও বেড়ে গেল, এবং আমি পুরো ওষুধ ফেরত দিয়ে দিলাম। জ্যোতি আমাকে যা ওষুধ দিয়েছিল সে হরিবল ওষুধ, সেটা বলা যাবে না। কিন্তু সে ওষুধ আমাকে জ্যোতি বাড়ি এসে দিয়ে গিয়েছিল, কোনো মানে আমার কিনতে হয়নি। ও যে স্যাম্পল পায় সেখান থেকে ও দিয়েছিল আমাকে, অত্যন্ত দামি ওষুধ। আর যদি আমার জন্য এতটা করেছিল, কিন্তু আমি গিয়ে ফেরত দিয়ে এলাম, যে হাত জোর করে, যেটা আমি ওষুধ খেতে পারছি না, আমার মানে মরে যাচ্ছে আমি খেলে। তা তখন আমাকে জ্যোতি বলেছিল যে দেখো, আমি তোমাকে 20 বছর ধরে চিনি, তোমার মতো লোক এখন এই সমাজে ডিপ্রেসড হবে। ডিপ্রেসড হওয়ার 100টা কারণ আছে, সেটা কিছু করতে পারবো না, আমি ওষুধ দিয়ে কিছু করতে পারবো না। ফলে তোমাকেই সেটা নিজেকে ওভারকাম করতে হতে হবে। বা ডিপ্রেশনের কারণগুলো খুঁজে নিয়ে এখানে একটা জায়গায় খানিকটা নির্লিপ্ত হয়ে যাওয়া ছাড়া যে কিছু করার নেই। আমার হাতে যে সত্যি সত্যি ভুবনের ভার নেই, এটা তো একটা জায়গায় বুঝতে হবে, এটা তো একটা উইজডম। হ্যাঁ, নিজেকে আমি যদি একটা মহামানব ভাবি, আমি যদি ভাবি যে আমি সব সমস্যার সমাধান করে দেবো, তাহলে এটা একটা পাগলামি। এটা বার্নার্ড শ নাটকের এর মতো। বার্নার্ড শ বেশিরভাগ নাটকের চরিত্রগুলো তো এরকম, যারা নিজেদের একটা খুব আইডিয়াল কিছু হিরো ভাবে, কিন্তু যারা দেখে যে বাস্তব জীবনটা সেরকম নয়, অত আইডিয়াল হওয়া যায় না। তা যদি বলেছে যে আমি তোমার এই যে একটা
বিশেষ সমস্যা, তুমি রাতের পর রাত ঘুমোতে পারো না, এটার জন্য আমি তোমার আপাতত একটা ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু বাকিটা কিন্তু তোমাকে করতেই হবে। তা আমার নিজের ধারণা তার থেকে আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো আছি। মানে 2004-05 আমি যা ছিলাম, কিন্তু আপনি আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না, 2004-05 কিন্তু আমার বই বেরিয়েছে, আমি নিয়মিত লিখেছি। এটা তো বাইরে থেকে দেখে বোঝা যাবেও না। হ্যাঁ মানে বরঞ্চ এখন আমি অনেক ক্লান্ত, এখন আমার খুব একটা বেশি পড়ি না, টানা লিখতে বললেই ভালো লাগে না আমার, আর ভীষণ ক্লান্ত লাগছে। এটা আমার এটা হলো কি জানেন তো, এটা হলো এই আপনার এই সিঙ্গুর নন্দীগ্রাম, এই যে 1-1.5 বছর রেগুলার মিটিং মিছিল হই আবার অনেক দিন বাদে এগুলো করার ফলে আমার এই যেটা পড়াশুনো লেখার যে একটা ছন্দ তৈরি হয়েছিল সেটা ব্রেক করে গেল 1-1.5 বছরে, সেটাকে আমি আর ফিরিয়ে আনতে পারছি না। ওটাও আর এখন ভালো লাগছে না, অ্যাজ সাচ আর অতটা প্রয়োজনও হয়তো আর নেই, আর অতটা ভালোও লাগছে না। কিন্তু আমি আমার যে একটা নিজের একটা নিয়ম করে লেখাপড়ার যে একটা সুন্দর আমি রুটিন তৈরি করেছিলাম, মানে আপনাকে বললাম না যে 2003 আমার 50 বছর কমপ্লিট হলো, আমি ভাবলাম আমি এবার সত্যি রিটায়ার করছি, এবং আমার যা ব্যবস্থা করে ফেলেছি আমি চলে গেল, আমার সংসারে যে আমার যা কর্তব্য আমি সেগুলো দিয়ে আমার নিজে হাত খরচ আমি চালিয়ে নিতে পারবো, আর আমার কোনো অসুবিধা নেই। মেয়ে চাকরি করছে, মেয়ে যথেষ্ট বড় স্বাবলম্বী হয়ে গেছে, ঠিকই ছিল আমার। কিন্তু এই 2006-এর শেষ থেকে পুরো 2007টা আমার যা গেছে, এটা আমাকে অনেকটা এ করে দিয়েছে। আমি চেষ্টা করছি আস্তে আস্তে ফিরে আসার, কিন্তু 2008ও শেষ হতে চললো, আমি অনেকটা সময় নষ্ট করলাম। আমি দেখলাম 2008-এ আমি অনেকটা সময় নষ্ট করছি। এছাড়া কোনো রাস্তা নেই, তার মানে ওই, এবং সেখানে কিছু ওই কম্প্রোমাইজও করা ছাড়া সরকারি চাকরি, আপনি হয়তো তোর ডে টু ডে চাকরির অব্লিগেশনটা নেই আপনার, সেটা থেকে আপনি তো বলতে গেলে হ্যাঁ, একদিক থেকে বিরাট এবার সেটা তো মুক্তি আমাদের তো সেটা আছে, কিন্তু চাকরির অব্লিগেশনটা আছে, তার দায়িত্ব আছে, না সেটা ঠিকই। সেখানে অনেক রকম কম্প্রোমাইজের ব্যাপারও আছে, তো সেগুলো করতে হবে। আমি যদি মনে করি আমার প্রায়োরিটিটা লেখাপড়া একটা অন্যরকম জগতের সঙ্গে, তো সেটাকে যদি আমাকে মেনে নিতে হয়, তাহলে সেটা করার জন্য আমি যদি ওই অফিস নিয়ে খুব বেশি মাতামাতি করে ফেলি, খুব বেশি তারপরে দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য লাফালাফি করি, তাহলে আলটিমেটলি আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমারও তাই মনে হয় যে উঠোনটা পরিষ্কার করে রাখা ছাড়া আর খুব একটা কিছু নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে যেমন ওই স্কুলের চাকরি, যেমন আমি তো আপনাকে বলছিলাম না যে আমি খুব অনেস্টলি কাজ করতাম, সব কাজ আমি সময়ের আগে করে দিতাম, কিন্তু ওই বাড়ি গিয়েও আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই যেমন ছিলেন, খুব ভালো লোক, বাড়ি গিয়েও তিনি স্কুল নিয়ে ভাবছেন, আমি তাকে হিসেবে বলতাম যে আমি কিছু জীবনে করবো না। আমি যখন স্কুলে ঢুকছি আমি জানছি আমি 4:30 পর্যন্ত আমার এই সময়টা আমি পুরোটাই দেবো, আমার পুরো এনার্জিটা আমি দেবো, কিন্তু বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমার এর বাইরে একটা অন্য জগৎ আছে। সেই কম্পার্টমেন্টালাইজটা যদি করতে পারা যায়, তাহলে এটা একটা প্র্যাকটিস, প্র্যাকটিস, তাহলে কিন্তু অনেকটা আপনি ভালো থাকবেন। এবং জগৎটা নিজে তৈরিও করতে হয়, আসলে অধিকাংশ ক্ষেত্রে সেই জগৎ নেই। না, সেই জন্যই তো আরো তারা ওখানে গিয়ে আবার এসে ওইটা নিয়ে চিন্তা করে। হ্যাঁ, নিজে একটা সিরিয়াস কিছুর মধ্যে থাকে, কিন্তু আপনাকে অটোমেটিক্যালি হয়তো টানবে যে বাড়ি গিয়ে আমি একটা ভালো বই পড়বো, বা একটা ভালো ছবি দেখবো, বা একটা ভালো গান শুনবো। ঠিকই, সেটা যদি একটা সারাদিন ধরে আপনার সেটা একটা লং দিন, যে আপনি লাস্টে গিয়ে সেটা সন্ধ্যেবেলা এসে ওটা করবেন। ঠিক না, এটা আমি এখন যেমন এই যে আপনাকে আপনি আমাকে যে 2টো ক্যাসেট করে দিয়েছেন, সেই 2টো ক্যাসেট যে আমার কি মানে মানসিক শান্তি দিচ্ছে আমাকে। আমি তখন মাঝখানে আমি ভাবলাম যে আমি যখন খুব একটা পড়ায় মন বসাতে পারছি না, আর পড়া মানে কি এখন আর হালকা বই না, খুব মানে খুব বেশি উৎসাহ পাই না, মানে হালকা বই বলছে আমার পুরনো বই পড়তে আমার ভালো লাগে। আমার মানে কি বলবো, রানীচন্দ্র অবনীন্দ্রনাথের ঘরোয়া, মানে আমি বোধহয় 5 বার পড়া আছে আমার, যতবার পড়ি আমার ভালো লাগে। আমার মোহনলাল গঙ্গোপাধ্যায় দক্ষিণের বারান্দা, ফলে মানে আমার বাড়িতেই যা বইপত্র আছে তার মধ্যে, বা ধরা যাক একটা পুরনো বিভূতিভূষণের গল্প সংগ্রহ নিয়ে আমি আবার পড়তে পারি, যদি আমার মনে হয় যে আমি কিছু পড়বো। এমনি আমি একটা মানে হাবিজাবি কিছু আমার পড়তে ভালো লাগে না, পড়লে সিরিয়াস জিনিসই পড়ি। কিন্তু আমি যখন দেখছি তাতে মন বসাতে পারছি না, লেখাতেও মন বসাতে পারছি না, তখন আমি ভাবলাম ঠিক আছে, এটাই যে করতে হবে, এটা কে বলেছে, আমি গান শুনে সময় কাটাতে পারি। এবং এখন আমি অনেক সময় যেমন ওই গীতবিতানটা নিয়ে মানে টেক্সটটাকে ধরে গানটা শুনি, তাতে তো এ হয় মানে সন্ধ্যার সময় তো সব কথা অত মনে থাকে না, এবং আমি দেখি যে শুনে বেশ লাভ হচ্ছে আমার, মানে এটা আমার নিজের মানে ভাষার কিছু উন্নতি হচ্ছে বলে আমার মনে হয়।
মানে শব্দ ব্যবহারের যে একটা বিশেষ আছে, গানে তো আমরা সবসময় ওটা ধরতে পারি না। যেমন কবিতা যে একটুখানি মানে জোরে বলার একটা অভ্যাস করা আমার একটা আগে খুবই ছিল। মানে বাড়িতে কেউ না থাকলে আমি একা জোরে জোরে মানে আবৃত্তি করার মতো করে কবিতা পড়তাম। এতে যে সত্যি শব্দের যে ধ্বনি মাধুর্য, তার একটা যে মানে একটা যে ট্যাকটাইল সেন্সটা যে আমরা পাই আর কি, সেটা আমি আমি এখনই মাঝে মাঝে বিশেষ বিশেষ গান মানে গীতবিতানটা বার করে নিয়ে শুনি আর কি। মানে আগে পেজ নাম্বারটা দেখে নিয়ে তারপর অন করে শুনি, এবং আমি দেখছি যে আমার বেশ লাভ হচ্ছে, বেশ লাভ হচ্ছে। তো আমি তো এটাই আমি তো ভাবলাম যে ঠিক আছে, আমি দেখা যাক না, এই করতে করতে হয়তো আমার মনটা আবার সেট করে যাবে, তখন আমি অন্য ধরনের পড়াশুনো করব। যেমন আমি অনেকদিন বাদে একটা খুব ভালো বই পড়লাম কেনিয়ার একজন লেখকের। এই বইটার কথা আমি অনেকবার শুনেছিলাম, আমার মেয়ে জোগাড় করে দিয়েছে বইটা। এই বইটা অনেকদিন বাদে পড়ে খুব আনন্দ পেলাম। মাঝখানে যেটা আমার হয়েছিল মানে এই 2008-এর প্রথম দিকে, একটা হচ্ছে যে এত সভা সমিতি সেমিনার ইত্যাদি, আর আমি দেখছি আমার নিজের কোনো পড়াশুনো হচ্ছে না, লেখালেখি তেমন কিছু হচ্ছে না। লেখালেখিতে একটা ক্লান্তি এসে গেছে। আর আমি মনে বললাম যে সব কিছুরই একটা না সময়সীমা আছে, একটা সময়ের পর একটু ছেড়ে দেওয়াই ভালো, আলগা দেওয়াই ভালো। অনেক লেখা হয়ে গেছে, আর কি হবে, আমারও তো বয়স হয়ে গেছে। মানে খুব বেশি রিপিট করে, আর এমন তো নয় যে আমার প্রচুর পত্রিকা থেকে সে সম্পাদক আমার দরজায় করা নাড়ছে, এমন তো আর নয়। এবং সেগুলো লেখা ছাপা করে আমি পয়সা পেয়ে যাচ্ছি, তাহলে নয় বুঝতাম যেটা আমার একটা ইনকামের জায়গা, তাও নয়। আমি যেসব পত্রিকা লিখি সেখান থেকে পয়সাও পাই না, এবং এমন নয় যে তার সংখ্যা খুব বেশি। তো তাহলে আমি যদি সারা বছরে একটা কি দুটো লেখাই খেটে খুঁটে লিখি, তাহলে আমার অসুবিধা কী আছে? এত লিখে আমার হবেটা কি? ফলে ওই জন্য আমি খুব একটা আগ্রহীও নেই। অনেক জায়গা থেকে লিখতে বলে, কিন্তু আমি দেখেছি যে খুব একটা লাভ হয় না। দেখুন, এটাও একটা খুব একটা উৎপাত হয়, জানেন তো। এই পত্রিকাগুলো একটা করে বিশেষ সংখ্যা বার করবে, এবং বার করে তারপর তারা বলবে আমাদের এই সংখ্যাটা আপনি লিখে দিন। আমি তো সেই বিষয়টা নিয়ে এখন ভাবছিলাম না। তাহলে আমি তোমার বিশেষ সংখ্যাকে কেটার করার জন্য আমার পুরো ভাবনার আপাতত স্রোতটাকে ওইদিকে আমি ঘুরিয়ে দেবো। একটা লেখা তৈরি করতে অন্তত 2 মাস 2.5 মাস সময় লাগে, আমাকে সেই সংক্রান্ত কিছু বেসিক জিনিস আরেকবার দেখে নিতে হবে। আমি এটা করতে যাবো কেন? আমি তো এটা নিয়ে কিছু ভাবিনি। তোমার প্রাণ চেয়েছে, তুমি করো বাবা। আমি এখন আর ওই জন্য আমি এগুলো একটাও এই ধরনের আমন্ত্রিত লেখার জন্য আমার মানে অবশ্যই লিটল ম্যাগাজিনগুলো রেমুনারেশন দেওয়া উচিত। এটা কিন্তু এই যে সুধীরবাবু আমাকে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, যে ইন্টারভিউটা আমি ভিডিও রেকর্ডিং করেছি, একটা অংশ বেরিয়ে গেছে আর একটা অংশ বেরোবে, তাতে উনি কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিল ব্যাপারটা। উনি বলেছেন যে আমি ধ্রুবপদে কিন্তু টাকা দেন, প্রত্যেককে টাকা দিই, যে গ্রহণ করে ছবি আঁকে সেও টাকা পায়, লেখকরা টাকা পায়। এবং লিটল ম্যাগাজিনগুলো এইখান থেকে কিন্তু নিজেরা, অনেক লিটল ম্যাগাজিন আছে প্রচুর টাকার বিজ্ঞাপন তোলে, তারা, আমি বলছি না তাদেরকে 30,000 টাকা করে লেখককে দিতে হবে, কিন্তু মিনিমাম একটা লেখকই, বিশেষ করে একটা বড় লেখা তৈরি করলো প্রবন্ধ, তার তো একটা শ্রমও হয়েছে, অনেক জায়গায় যেতে হয়েছে, বই পড়তে হয়েছে, জোগাড় করতে হচ্ছে। তুমি যদি একটা টোকেনও তাকে দাও, তুমি 1000 টাকা দাও, 500 টাকা দাও, তাও সে জানবে যে আমার এটা অ্যাকনলেজ হলো। আমি তো সেটা সবসময় মনে করি। দেখুন, আমি নাম করতে চাই না, আপনিও তাদের চেনেন, আমিও চিনি। এখন যা বিজ্ঞাপন পায় এবং যা বিক্রি হয়, তাতে লেখকদের কেন দেওয়া হবে না? আমি লেখক ছাড়া আর সবাইকেই দেওয়া হচ্ছে, লেখকদের একটা টোকেন কেন দেওয়া হবে না? যেটা আমাকে অনুবাদ জাতীয় কাজ করতে বললে আমি কিন্তু পরিষ্কার বলবো যে আমাকে একটা রেমুনারেশন না দিলেন করবো, অবশ্যই অনুবাদ তো করবো না। লেখার না হয় ঠিক আছে, লেখা প্রাণের তাগিদে লিখছি, কিন্তু অনুবাদটা আপনার প্রয়োজন, এই অনুবাদটা আপনাকে ছাপাতে হবে, এবং আপনি জানেন যে আমাকে দিলে সেটা খুব মানে নির্ভর করা যায়। এবং আমি এমনকি যদি টেক্সটের মধ্যে কোনো গণ্ডগোল থাকে আমি ঠিক করে দেবো। ওই যে আশিস নন্দী লেখা আমি যে অনুবাদ করে দিয়েছিলাম, দেখবেন অনুবাদকের টিকায় আমি আশিস নন্দীর ভুল ধরে দিয়েছিলাম। এই কিছুদিন আগে দিল্লি থেকে আশিস নন্দী আমার ফোন করেছিলেন, এই তুমি জানো আমার কী কী ভুল ধরিয়ে দিয়েছিলে, আরেকবার বলো তো। আমি হাঙ্গেরি যাচ্ছি, ওখানে ওই পেপারটা আমার পড়তে হবে। তা আমি কাজটা যেমন করবো যত্ন করে, তেমনি অনুবাদটা আমার তো এই মুহূর্তে কোনো প্ল্যান ছিল না এই লেখাটা অনুবাদ করার। ওটা একটা জাস্ট মেড টু অর্ডার কাজ। হ্যাঁ, ফলে তুমি এটার জন্য আমাকে কেন রেমুনারেশন দেবে না? ফলে এটা আমি পরিষ্কার বলি। পত্রিকার ক্ষেত্রেও সত্যি, আপনাকে ধরুন আজকে বললো একটা, আজকে বিষ্ণুদের উপরে আপনি একটা সংখ্যা করলেন, কেউ করলো, আপনাকে বললো লিখে দিতে, আপনি যদি আবার বিষ্ণুদেতে না থাকেন তাহলে আপনাকে আবার অন্য ভাবতে হবে, তা অন্য কোনো সংখ্যা হলো,
মানে এটাও তো আপনার সেই শ্রমটা হলো। তাহলে উল্টোটা হয় যে ঠিক আছে তুমি লেখা চাইছো, আমি এই লেখাটা করেছি, তুমি এটা ছাপো। আমি এই লেখাটা করেছি, আমার কোনো বিষয় হয়তো স্বতন্ত্র কোনো বিষয়, সেই লেখাটা তুমি ছাপো। তাহলে আমি চাইছি না, তাহলে আমার লেখাটা তুমি ছাপছো, যেটা তো তোমার লেখাটা তোমার হয়ে আমি করে দিচ্ছি, যেটা নিয়ে হয়তো আমি নিজে কতটা তার সাথে অ্যাসোসিয়েটেড নই এই মুহূর্তে। না, আমি ওই জন্য এটাকে রিফিউজ করি। আমি পরিষ্কার বলে দিচ্ছি না, লিখতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার পক্ষে এটা এই বিষয়ে লেখা সম্ভব না। এই বিষয়ে লেখা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এটা নিয়ে ভাবছিলাম না। পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কারণ সবগুলো নিয়ে ওভাবে পারা যায় না। আর ওই জন্য কী হয় জানেন, যে বিশেষ সংখ্যাটঙ্কাগুলো বেশিরভাগই ওরা হয় না, ভালো হয় না। এই বিশেষ করে সাহিত্য ব্যক্তিত্বকে নিয়ে যে সংখ্যাটঙ্কাগুলো বেরোয়, অধিকাংশ ঝুল হয়। এই এখন মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এতগুলো পত্রিকা বেরিয়েছে, আমি একটাও পেলাম না, কারণ আমি জানি কী লেখা হবে। এই বাংলার অধ্যাপকরা কী জিনিস প্রডিউস করতে পারে আমি জানি, আমি একেবারেই আগ্রহী। না না ঠিক আছে, আমারও নয়। সাহিত্য একাডেমি বলেছে একটা ন্যাশনাল সেমিনার, সেটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, এবং ওই আমি একটাই পেপার তৈরি করেছিলাম, সেটা আমি করে দিয়েছিলাম, সেটা আমি পড়তে পেরে ভালো লেগেছে আমার। কিন্তু এত সংখ্যা আমাকে কেউ বললো, আমাকে 2-3 কাগজ বলেছিল, আমি ছিলাম আমি একটা লেখা আমি তৈরি করেছি, সেটা পড়া হয়ে গেছে, ব্যাস। আর আমার কোনো আগ্রহ নেই। ওটা কি ছাপছে ওরা? না, সাহিত্য একাডেমি কোথাও ছাপবে না, ওটা আমি ইচ্ছে করে কোথাও দিতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে কোনো আগ্রহ বোধ করছি না। কেউ চাইলে দিয়ে দেবো, টাইপ করে ওরা টাইপ করে আমার দিয়েছে লেখাটা, আমি হাতে লিখে দিয়েছিলাম, ওটা টাইপ করে দিয়েছে, আমার টাইপ করে একটা কপিটা আছে। আমাকে সেদিনই সেমিনারের পরেই 2-3টে পত্রিকা বলেছিল যে লেখাটা আমরা ছাপতে চাই। আমি বলেছিলাম আমার কোনো আপত্তি নেই, আপনারা একবার সাহিত্য একাডেমি পারমিশনটা নিয়ে নেবেন। তো সাহিত্য একাডেমি কোনো সংকলন করছে না, ফলে পারমিশন দিয়ে দেবেই, তলা অ্যাকনোলেজ করে দিলেই হবে, কিন্তু আমি নিজের উদ্যোগ নিয়ে করিনি, কটা মুড পাচ্ছি না আমি। আর ওই অদ্ভুত সব বিষয় আছে, যেমন সেদিন একটা ফোন করে যেন কী বললো, ব্যাপারটা ভুলেই গেছি আমি, কি নাগরিক বিনোদন না কি এরকম একটা বিষয়। এখন নাগরিক বিনোদন আজকের দিনে যেভাবে মানে বিনোদনের ফর্ম পাল্টাচ্ছে, এটা একটা খুব ভাবনার বিষয়। আর আমি না বেসিক্যালি এইসবের থেকে খুব দূরে থাকি। আপনি দেখছি তো, আমি টিভিটা পর্যন্ত রেগুলার দেখি না, আমি কোনো কোনো বড় দোকানে ঢুকি না আমি। ফলে আমি ঠিক জানি না মানুষ এখন মানে কীরকমভাবে চলছে, কি খাচ্ছে, কি পড়ছে, আমি এগুলো সত্যি জানি না। আমি কিন্তু আপনি আমাকে একদিন বলছিলেন, একদিন এর আগে একটা কোনো সময় কথা বলার সময়, যে আপনি হচ্ছে বিজ্ঞাপন একদম পছন্দ করেন না, বিজ্ঞাপনটা আপনার কাছে খুব একটা ইরিটেট করে। তো এরকম কি কোনো বিষয় আপনি ভাবতে পারেন, যেটা হচ্ছে এই যে মানে বিজ্ঞাপনের মানে বিজ্ঞাপন কীভাবে মনকে আর কি, মানে কিশোর মনকে বলতে গেলে, আমি কৈশোরকের টার্ম বলছি আর কি, তার সাথে যে বিনোদনের যে ভূমিকাটা, এটাকে নিয়ে আপনি কখনো ভেবেছেন কি? মানে ভাবা খুবই ভাবি, এবার এটা নিয়ে লেখা হয়েওছে, মানে টুকটাক, সেগুলো খুব হয়তো গভীর নয়, শ্যালো খানিকটা। এটাতে কিন্তু এটা একটা খুব বড় বিষয়, জানেন তো, মিডিয়া স্টাডি একটা খুব বড় বিষয়। আমি যদি নিয়মিত বিজ্ঞাপন না দেখি, এবং গত 2-3 বছরে তার পরিবর্তনগুলো, এগুলো আমার মেয়ে জানে, এবং আমার মেয়ে আমাকে মাঝে মাঝে বলে যে তুমি লেখকে তুমি এগুলো দেখো না, খারাপ জিনিসটাও তো তোমাকে তো কতটা খারাপ জানার জন্য তো তোমাকে দেখতে হবে। আমি যুক্তি হিসেবে এটা মানি, কিন্তু আমার পক্ষে আর এই বয়সে না নিজেকে আর অতটা পাল্টানো সম্ভব না। এখন এটার জন্য আমি নিয়ম করে কিছুটা টিভি দেখবো, আর উৎসাহ পাই না, সত্যি উৎসাহ পাই না। এটা আমি যে একেবারে ভাবি না, আমি লিখেওছি এই উৎসাহ মানুষই, যখন টিভিতে রামায়ণ চলছিল, রামায়ণ সিরিয়াল, মহাভারত সিরিয়াল কীভাবে মানুষকে করছিল, সেটা নিয়ে আমি সেই উৎসাহ সাথে লেখা লিখেছিলাম। কিন্তু আমি কিছু রামায়ণ মহাভারত দেখতাম না, কিন্তু আমি তার আফটার এফেক্টটা কী সেটা সব দেখতে পাচ্ছিলাম সমাজে। হঠাৎ ভীমের গদা বিক্রি হতে লাগলো, প্রচুর বিক্রি হচ্ছে এরকম, আপনি মেলায় যান দেখবেন ভীমের গদা পাওয়া যাচ্ছে, এখন কিন্তু কেউ সেগুলো কিনছে না। তা এইরকম আর কি, যে এখন কিন্তু অন্য একটা রকম মার্কেটিং হয়, সেটা আমার ছেলেটাকে দিয়ে আমি দেখি। কার্টুন চ্যানেলে কিছু কার্টুন ক্যারেক্টার, তাদেরকে বেস করে কিছু খেলনা, কিছু গ্যাজেট তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু ওর সঙ্গে ওটা রিলেটেড। হ্যাঁ, মানে কিছুদিন আগে পর্যন্ত একটা লাট্টু নিয়ে একটা জিনিসটা হয়েছিল, সেই নামটা আমি ভুলে গেলাম, কিন্তু সেই লাট্টু ঘোরানো হতো, সেটা নিয়ে ওটাই কার্টুনের এপিসোড ছিল, লাট্টুতে লড়াই। সেই লাট্টু আপনার 200, 300, 400 টাকা পর্যন্ত সেই লাট্টুর দাম ছিল, যেটা ওই ব্র্যান্ডেড লাট্টু আপনাকে
এখন সেটা তারপরে এলো, ওই সব নামগুলো ভুলে গেছি, আমার ছেলে জানে নামগুলো। মাঝে একটা হলো, সেটাও দেখলাম, ওইখানে কার্টুনে যেটা দেখাচ্ছে ওই খেলনাটা কিন্তু তখন শ্যামবাজারে এসে গেল, ওই খেলনাটাও অ্যাডভার্টাইজ হচ্ছে এখন। আবার এটা একটা খুব অদ্ভুত বাণিজ্যিক চক্র। হ্যাঁ, পুরো একটা জিনিসটা একটা লিঙ্ক আছে হ্যাঁ, একদম। এখন আবার একটা এসে গেছে, একটা একটা করে আসছে চলে বুঝতে যাচ্ছে, পারছি। আবার একটা। হ্যাঁ, এবং এগুলো সত্যি লেখার বিষয়, কিন্তু আমি বলছি যে এই মিডিয়া স্টাডি আমি কিছু পড়েছি, পার্টিকুলারলি রামায়ণ মহাভারত নিয়ে একটা খুব ভালো বই বেরিয়েছিল, সেটা আমি পড়েছিলাম। ফলে এটা না, এটা 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 একটা আলাদা দরকার, কারণ এগুলো নিয়ে লেখা হয়, এই একক মাত্রা বা এরা যত পত্রিকায় এটা নিয়ে বহুবার সংখ্যা করেছে এই টাইপের। এই লেখাগুলো খুব শ্যালো টাইপের, মানে অল্প বিস্তার আপনিও যে জানেন আমিও যে জানি সেগুলোকে একবার লেখা, এটা ফিচার টাইপের লেখা। আমার সেই জাতীয় লেখা এখন আগ্রহ নেই। আমি যদি আরও ইনডেপথ কিছু ভাবতে পারি তাহলে সেটা আমি করতে পারি আর কি। আপনি একটু ভাবার চেষ্টা করুন। না, পরে আমাদের একটা কৈশোরক থেকে বিজ্ঞাপনের প্রভাব, কিন্তু বিজ্ঞাপন মুশকিল হচ্ছে, আমি তো এমনকি মানে খবরের কাগজেও যে বিজ্ঞাপন যে অংশটা, সে অংশটা আমি আগেই সকালবেলা সরিয়ে দিই। এখন তো আনন্দবাজারের সঙ্গে ফ্রি টেলিগ্রাফ পাওয়া যায়, তার জন্য আমার শাশুড়ি ওখানে আনন্দবাজার আসে, ওর সঙ্গে ফ্রি টেলিগ্রাফটা আমাদের এখানে দিয়ে যায়। ওই টেলিগ্রাফ কিন্তু আমি খুলেও দেখি না, ওই টেলিগ্রাফ আমার কাছে অত্যন্ত নোংরা কাগজ মনে হয় এবং এত বাজে ছবি। হ্যাঁ, আমি কিন্তু ওটা একদম মানে ও আমার স্ত্রী দেখে, ও কি উৎসাহ পায় আমি জানি না। আমি টেলিগ্রাফ মনে করলাম, আমি টেলিগ্রাফ অত্যন্ত বাজে কাগজ, আর ইংরেজিও বেশ বাজে। তার মানে আমি বলছি না যে স্টেটসম্যানের ইংরেজি ভালো, তা নয়, স্টেটসম্যানের ইংরেজি এখন ভুলে ভরা, কিন্তু যা স্টেটসম্যান একটা একটু একটু কনজারভেটিভ, তো মানে টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফের থেকে স্টেটসম্যান এখন অবধি কনজারভেটিভ, ফলে স্টেটসম্যানের তুলনায় এগুলো কম থাকে। তাও এই স্টেটসম্যানের লাইফস্টাইল বলে যেদিন একটা পেজ থাকে থাকে, সেগুলো আমি আগেই মানে সরিয়ে দিই, আমি দেখি না বলছি। এখন তো আপনি যদি বলেন যে এটা আবার এক ধরনের একটা ফান্ডামেন্টালিজম হয়ে যাচ্ছে, যে আমি একবার এগুলো ছোবো না, খানিকটা আমার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, আমার কোনো কোনো ব্যাপারে না আমি একটুখানি বেশি রকম রক্ষণশীল। কিন্তু কথা হচ্ছে সমাজটাকে জানতে গেলে তো সবটাই জানতে হবে, সমাজটা কতটা খারাপ হচ্ছে সেটা যদি আমি একটু না দেখি তাহলে আমি জানতে পারবো না। কিন্তু আমার হয় কি, আমার আর ভাল লাগে না সমস্ত মরুকে যা। তবে আমি ভাবি এগুলো আমার আপনি যদি এটা কোনো কিছু না, আপনি যদি এটা ভেবে উঠতে পারেন বা ভেবে যদি একটা কোনো মানে লেখার কথা ছোট আকারে ভাবতে পারেন, তাহলে সেটা ভাবতে পারেন, আমাদের একটা সংখ্যা হবে পরবর্তীকালে। শুভেন্দু দাশগুপ্ত নিজেই আগ্রহ প্রকাশ করেছেন লেখা দেবেন বলে, মানে এই বিজ্ঞাপনের ব্যাপারে। তো সেই হিসেবে আপনাকেও বললাম, যেটা মানে জোর জবরদস্তি না 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 ঠিকই না, আসলে কি ওইভাবে লেখা হয়ও না, হয় তাহলে ওইভাবে মানে জোর করে লেখা যায়ও না। আর ব্যাপারটা তো সিরিয়াস, ব্যাপারটা হালকা তা নয়। সেটাই বলছি। আমি 1 মিনিট একটু বাথরুমে গেলাম, জামা কাপড় পরে নি, তারপর আসলে আজকে আপনার অন্য কথা বড্ড বেশি হয়ে গেল। আমার কিন্তু আদিবাসী আন্দোলন নিয়ে গল্প করার কথা ছিল আজকে, সেদিনকে বলেছিলেন যে ও আচ্ছা আচ্ছা, সেটা আজকে আর হলো না। আমারও আজকে বেশি হয়েছে না, আর আমারও খেয়াল নেই। না, আমার সেটা খেয়াল ছিল না। আপনি বললেন না যেটা একটা গুরুত্ব আছে, গুরুত্ব আছে, ঠিকই ঠিকই। তো সেটা আমি খুব ঠিক আছে, পরে একদিন হবে। হ্যাঁ হ্যাঁ, না সেটা আমার খুবই মনে হচ্ছে, এবং আমি অনেকের সঙ্গে সেটা আলোচনা করছিলাম, সেটা আমি শেয়ার করতাম আপনার সাথে, সেটা আজকে আর হয়ে উঠলো না। ঠিক আছে, সেটা নিয়ে করা যাবে। আসলে এই লালগড়েরই ব্যাপারটা কলকাতার সমাজ বোধহয় যেভাবে দেখছে, এটাকে একটু অন্যভাবে দেখা উচিত। মানে সিঙ্গুরের সমাজটাকে আমরা যত সহজে চিনতে পারি, এই সমাজটার সঙ্গে আমাদের একটা দূরত্ব কিন্তু আছে, স্বীকার করি। আপনি এটাও আমাকে টেলিফোনে বলেছিলেন যে এইসব জায়গাগুলো আপনার খুব ঘোরা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো বেশ কয়েকবার। ঠিক আছে, আপনি পরে আসুন, যদি মানে জামানো পরে আসুন, যদি একটু কথা না, আজকে আর সেটা আজকে না, আরেকদিন হবে। আসলে আজকে আমার না ওটা মনেও ছিল না, আমি আসলে তখন বোধহয় সেই সময় খুব আবেগে কিছু বলে গিয়েছিলাম। আমি আসার পরে কি একটা প্রসঙ্গ উঠে পড়লো, সেখান থেকে ওই আপনার হাসনাবাজের প্রসঙ্গ উঠে পড়লো, ফলে আলোচনাটা অন্যদিকে চলে গেল। ঠিক আছে, ওই রকমই আলোচনা তো আর অত প্ল্যান করে হয় না। আপনি এটাই করে দিন, এটা চালিয়ে গেছেন।